আজ শিল্পপতি নয়ন চৌধুরীর মেয়ে আয়না চৌধুরীর আজ বিয়ে হয়েছে এক অতি সাধারণ একটা ছেলের সাথে, যে কিনা তারই বাবার অফিসে সামান্য একটা এমপ্লয়ি হিসেবে চাকরি করে। যদিও আয়না এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু সে তার বাবার জোরাজুরিতে বাধ্য হয়েই সে বিয়েটা করে নেয়। আর আয়নার যার সাথে বিয়ে হয়েছে তার নাম হচ্ছে আবির আহমেদ। আবির আয়নার বাবার অফিসে চাকরি নিয়েছে মাত্র কয়েক মাস হলো, কিন্তু এই কয়েক মাসে সে তার হার্ডওয়ার্ক এবং নিজের কাজের প্রতি সততার মাধ্যমে নয়ন চৌধুরীর মন এমনভাবে জয় করে নিয়েছে যে সে তার মেয়েকে আবিরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং সে হুট করেই আবিরের সাথে আয়নার বিয়েটাও দিয়ে দিলেন। আর এদিকে আয়না কিছুতেই এটা মানতে পারছে না যে তার হাজবেন্ড তারই বাবার কোম্পানির একজন সামান্য কর্মচারী। যদিও আবির এখন ম্যানেজার পদেই আছে, কিন্তু তাও ম্যানেজার হলেও সে তো আয়নার বাবার একজন কর্মচারী, তাই এটাই আয়না মানতে পারছে না। কিন্তু তবুও তাকে তার বাবার জেদের কাছে পরাজিত হয়ে বিয়েটা করতে হলো। আর আবির দেখতে শুনতে ভালোই এবং উচ্চশিক্ষিত একটা ছেলে, সেদিক থেকে আয়নাকে বিয়ে করতে কোনো প্রবলেম না থাকলেও প্রবলেমটা শুধু এখানেই যে আবির এবং আয়নার স্ট্যাটাস একদম ম্যাচ করে না। তাছাড়া আবির যে টাকা মাসিক ইনকাম করে তাতে আয়নার এক সপ্তাহের হাত খরচও হবে না। আর এদিকে আয়না ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবন লিড করে এসেছে, কিন্তু এখন থেকে তাকে অতি সাধারণভাবে জীবনযাপন করতে হবে। আয়নার বন্ধুবান্ধবীরাও হাসাহাসি করবে তাকে নিয়ে যখন তারা শুনবে আয়না তারই বাবার অফিসের সামান্য একটা কর্মচারীকে বিয়ে করেছে। এদিকে আয়নার বাবা বলে দিয়েছে যে এখন থেকে আবির যেভাবে রাখবে তাকে সেভাবেই থাকতে হবে। অন্যান্য মেয়েদের মতোই তাকেও নিজের স্বামীর বাড়িতেই মানিয়ে গুছিয়ে থাকতে হবে। এবার তার স্বামীর বাড়ি যেমনই হোক না কেন, অন্যান্য মেয়েদের মতোই সেও এখন তার বাবার বাড়িতে একজন অতিথি মাত্র। যদিও তার বাবার সব সম্পত্তির মালিক হবে আয়না, কিন্তু নয়ন চৌধুরী সাফ সাফ বলে দিয়েছে তাকে তার সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আয়না হলেও সে সেগুলো মালিকানা সে কখনোই পাবে না, যদি না তার আবিরের সম্পর্ক মন থেকে মেনে নিতে পারে এবং তার আর আবিরের সাথে সম্পর্কটা সুন্দর স্বাভাবিকভাবে গড়ে তুলতে না পারে। তাহলে আয়নার সাথে তার বাবা কোনোই সম্পর্ক রাখবে না। আয়নার জন্য তার বাবার বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এবার বাকিটা তার সিদ্ধান্ত, সে কি করবে। তো বন্ধুরা, অনেক তো শুনলাম আয়নার কথা, তাহলে এবার চলে আসি আবিরের কাছে। আবিরের মা বাবা কেউ নেই, আর নয়ন চৌধুরীর সাথে আবিরের দেখা হওয়া থেকে শুরু করে তার কোম্পানিতে চাকরি পাওয়া পর্যন্ত একটা লম্বা স্টোরি। একদিন নয়ন চৌধুরী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিল। রাস্তায় হঠাৎ করে তার গাড়ির সামনে এসে পড়ে একটা ছেলে, আর সেই ছেলেটাই ছিল আবির। সেদিন আবিরকে ৫-৬ জন গুন্ডা মিলে মেরে রাস্তার মাঝখানে এনে দিয়ে পালিয়ে যায়, আর আবির গিয়ে পড়ে নয়ন চৌধুরীর গাড়ির সামনে। আর তখন আবিরের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, তাই নয়ন চৌধুরী দ্রুত তাকে সেখান থেকে একটা হসপিটালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে আবির জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হসপিটালে ট্রিটমেন্টের পর আবিরের জ্ঞান ফিরলে নয়ন চৌধুরী তার সাথে কথা বলে জানতে পারে যে আবিরের মা বাবা কেউ নেই এবং সে কাজের খোঁজে ঢাকা এসেছিল, কিন্তু পথে কিছু লোক তার ব্যাগপত্র সব ছিনিয়ে নেয়। আর তখন সে সেই লোকগুলো তাকে ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে লোকগুলো আবিরকে ধরেও ফেলে। তারপর তাদের সাথে কিছুক্ষণ হাতাহাতির মধ্যে এক পর্যায়ে ওই লোকগুলোর মধ্য থেকে একজন আবিরের মাথার পিছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করে বসে। তারপর তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় এবং সে গিয়ে পড়ে একটা গাড়ির সামনে। আর এই হলো ঘটনা। তারপর নয়ন চৌধুরী সব কিছু জানার পর আবিরকে তার সাথে নিয়ে আসে আর নিজের অফিসের একটা সাধারণ পোস্টে তাকে প্রথম চাকরি দেয়। তারপর আবির আস্তে আস্তে নিজের যোগ্যতার বলে অফিসের ম্যানেজার পদ অর্জন করে নেয়। তো যাই হোক, আয়না বর্তমানে আবিরের ফ্ল্যাটেই আছে, আর এই ফ্ল্যাট অবশ্যই আয়নার বাবাই অফিস থেকে তাকে দিয়েছে। এবং আয়না এখন আবিরের বেডে হাঁটুতে মুখ গুজে বসে আছে, আর আবির আয়নাকে বেডরুমে বসিয়ে রেখে কিচেনে গিয়েছে চা করতে, কারণ আবির আজ আয়নার সাথে সারা রাত জেগে গল্প করবে এটা ভেবে রেখেছে। তাই সে চা করে নিয়ে যাবে যেন আয়নার রাত জাগতে কোনো প্রবলেম না হয়। আসলে সে এখনও জানে না যে আয়না এই বিয়েতে রাজি ছিল না এবং তাকে বাধ্য করা হয়েছে আবিরকে বিয়ে করতে। তাই সে মনের আনন্দে চা বানাচ্ছে তার বউয়ের জন্য। আর আবির আয়নাকে প্রথম দেখেছিল একটা ছবিতে। অবশ্য নয়ন চৌধুরী ছবিটা দিয়েছিল আবিরকে দেখার জন্য,
আয়নাকে তার পছন্দ হয় কিনা। আর আবির সেই ছবিতে দেখেই আয়নাকে পছন্দ করে ফেলে এবং আস্তে আস্তে ভালোবেসে ফেলে। এখন ওইদিকে আয়না রেগে ক্ষোভে রুমে বসে বসে চোখের জল ফেলছে আর মনে মনে আবিরকে 101টা গালি দিচ্ছে। তার কিছুক্ষণ পর আবির ঘরে এলো চায়ের ট্রেটা হাতে নিয়ে। আর আয়না আবিরের উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকালো, কিন্তু আবির আয়নার চেহারার দিকে তাকাতেই বুকটা ধুক করে উঠল, কারণ তার কান্নাকাটির কারণে চোখ মুখ একদম ফুলে গিয়েছে। তাই আবির দ্রুত চায়ের ট্রেটা বেডের সাইডের টেবিলে রেখে আয়নার পাশে এসে বসে 2 গালে হাত রেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে তোমার? তোমার চোখে মুখে এই অবস্থা কেন? শরীর খারাপ করছে? তুমি কান্না করছিলে কেন? আবিরকে দেখে আয়না চোখ মুখ শক্ত করে তার হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, ডোন্ট টাচ মি। আপনি কোন সাহসে আমায় টাচ করলেন? আপনার কোনো অধিকার নেই আমাকে টাচ করার। আর জিজ্ঞেস করছিলেন না আমি কেন কাঁদছিলাম? যদি বলি আপনার কারণেই আমি কাঁদছিলাম, আপনিই আমার কান্নার একমাত্র কারণ। কি করবেন আপনি? পারবেন আমার কান্নার কারণ দূর করতে? আমি তোমার কান্নার কারণ মানে? কি করেছি আমি? আমি কি কোনোভাবে তোমাকে হার্ট করেছি? প্লিজ বলো আমায়। আমি যথাসাধ্য চেষ্টা করব নিজের ভুল শুধরে নিয়ে তোমার কষ্ট দূর করে দেওয়ার। তাই আপনি পারবেন নিজের ভুল শুধরাতে আর আমার কষ্ট দূর করতে? পারবেন না, কারণ আমার যে ক্ষতিটা আপনি করে ফেলেছেন সেটা আর কোনোভাবেই পূরণ করতে আপনি পারবেন না। কিন্তু আমি কি করেছি সেটা তো বলো। আমি কি ক্ষতি করেছি তোমার? বুঝতে পারছেন না কি ক্ষতি করেছেন? আমার বাবার কোম্পানির একজন সামান্য কর্মচারী হয়ে আমায় বিয়ে করে ফেলেছেন, আর এখন বলছেন আমার কি ক্ষতি করেছেন? হ্যাঁ, মানলাম আমার বাবা আপনার কাজ দেখে খুশি হয়েছিলেন, কিন্তু আপনার বিয়েটা করার আগে একবারও মনে পড়ল না আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের মধ্যে কতটা ব্যবধান? অবশ্য ভাববেনই বা কেন? আপনি তো এইসব নিজেই সব কিছু প্ল্যান করেছেন, তাই না? আগে আমার বাবাকে ফুসলিয়ে বোকা বানিয়ে তার কোম্পানিতে চাকরি নিয়েছেন, আর তারপর তাকে এমন জাদু করেছেন যে সে তার নিজের একমাত্র মেয়েকে তারই কোম্পানির একজন সামান্য কর্মচারীর হাতে তুলে দিল। আর আপনি তো এই সব কিছুই টাকার জন্য করেছেন, তাই না? আমাকে বিয়ে করে আমার বাবার সব সম্পত্তি আত্মসাৎ করার ছক এঁকেছেন আপনি। আর এই ব্যাপারটা আমার সহজ সরল বাবা বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিকই বুঝে গেছি। কিন্তু আফসোস, আমি সব কিছু জেনে বুঝেও আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখুন মিস্টার আবির, আপনার এই বিয়ে পর্যন্ত সব প্ল্যান সফল হলেও আমার বাবার সম্পত্তি আত্মসাতের প্ল্যানে আমি কিছুতেই আপনাকে সফল হতে দেব না। মাইন্ড ইট। আয়নার কথা শুনে আবির বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে ভাবতেও পারেনি তাকে এই ধরনের কথা শুনতে হবে আয়নার কাছ থেকে। তাকে নিয়ে আয়নার মনে যে এত নিচু ধরনের চিন্তাভাবনা বাসা বেঁধে আছে তা ভাবতেও পারেনি। কিন্তু তবুও সব কিছু জানার পরও আবির নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, আমাকে তুমি ভুল বুঝছো আয়না। আমি এরকম কোনো প্ল্যান করা দূরে থাক, এমন কিছু দুঃস্বপ্নেও ভাবিনি। আমাকে বিশ্বাস করতে পারো তুমি। আমি মানছি আমি তোমার যোগ্য নই, কিন্তু আমি লোভীও নই। আর আমি তোমাকে ভালোবেসেই বিয়েটা করেছি, তোমার বাবার সম্পত্তি পাবার লোভে নয়। তাছাড়া তোমার বাবাই আমাকে প্রথমে তোমার সাথে আমার বিয়ে দেওয়ার পোষণ করেছিলেন, এবং তিনিই আমাকে প্রস্তাব দিয়েছিলেন তোমাকে বিয়ে করতে। আর আমি এমনিতেও ওনার কাছে অনেক ঋণী, কারণ তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমার মতো একটা রাস্তার বেকার ছেলেকে তিনি এই পর্যায়ে নিয়ে এসেছেন। আর তিনি যখন তার একমাত্র মেয়েকে এই সামান্য কর্মচারীর হাতে তুলে দিতে চেয়েছিলেন এবং তোমার ছবি আমাকে দেখিয়েছিলেন, তখন বিশ্বাস করো আমার তোমাকে দেখে ভালো লেগে গেলেও আমি ওনাকে বলেছিলাম যে আমি তোমার যোগ্য নই। আমি ওনার মেয়ের জামাই হওয়ার কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। কিন্তু তখন উনি আমাকে বলেছিলেন, আমার তোমাকে আমার মেয়ের জামাই হিসাবে চাই, এবং আমার বিশ্বাস তুমি আমার মেয়ের যোগ্য স্বামী হয়ে উঠবে। হয়তো আমি আমার মেয়েকে অনেক বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে পারবো, কিন্তু সে যদি অনেস্ট না হয় তাহলে সে বড়লোকই দিয়ে কি হবে বলো তো? তারপর তিনি আরও নানানভাবে আমাকে বোঝান
এবং অবশেষে ওনার রিকোয়েস্ট আমি ফেলতে না পেরে আমিও বিয়েতে রাজি হয়ে যাই। ও, তার মানে আপনি এখন বলতে চাইছেন যে আপনি আমাকে বিয়ে করে আমার বাবাকে আর আমাকে দয়া করেছেন? আরে না না, আমি এরকম কিছু মিন করিনি, বিশ্বাস করো। আমি জাস্ট এটাই বলতে চাইছিলাম যে যে আমি বিয়ের আগে যদি কোনোভাবে জানতে পারতাম যে তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাহলে আমি যে করেই হোক তোমার বাবাকে বুঝিয়ে বিয়েটা ক্যান্সেল করিয়ে দিতাম। প্রয়োজন হলে ওনার দেওয়া চাকরিটাই আমি ছেড়ে দিতাম, কিন্তু তবুও তোমার চোখের জলের কারণ আমি হতাম না, বিশ্বাস করো। কিন্তু এখন আর এসব বলে লাভ কি? বিয়ের আগে তো একবারও জানতে চাননি আমি আপনাকে বিয়ে করতে চাই কি না। সেটাই হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি তো বিয়ের আগে তোমার সাথে দেখা করার সুযোগই পাইনি। হুট করেই তোমার বাবা আমাকে এসে বলেন তোমাকে বিয়ে করতে, আর তাই এর মধ্যে তোমার সাথে সরাসরি দেখা করার কোনো সুযোগ হয়নি। তবে আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি এই বিয়েতে রাজি কিনা। তখন উনি আমাকে বলেছিলেন তুমি ওনার কোনো কথা অমান্য করো না, আর এই বিয়েতে তোমার মত আছে। তাই তো আমি এসব নিয়ে ভাবিনি। কিন্তু আমি কি জানতাম বলো, তোমার বাবা জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিচ্ছে। কিন্তু এখন আমি কি করব? আমি তো আপনাকে কিছুতেই মেনে নিতে পারবো না, আবার বাড়িতেও ফিরে যেতে পারবো না। কারণ বাবা বলে দিয়েছে আমি যদি না আপনার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারি তাহলে আমার সাথে বাবা কোনো সম্পর্ক রাখবে না। আবার আমি আপনার সাথে থাকলে আমার বন্ধু বান্ধবীদের কাছে মুখ দেখাতে পারবো না। তারা কি ভাববে বলুন তো? কোটিপতি বাবার একমাত্র মেয়ে কিনা বিয়ে করেছে তাদেরই কোম্পানির একজন সামান্য ম্যানেজারকে। ওদের সামনে আমার কোনো ইমেজ থাকবে বলুন তো? যেখানে ওদের হাজবেন্ডরা এক একজন কত বড় বড় বিজনেসম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আয়নার এমন কথায় আবিরের মন আরও বেশি খারাপ হয়ে গেল এবার। তার জন্য তার বউ কারো কাছে ছোট হোক বা অসম্মানিত হোক সেটা সে কখনোই চায় না। কিন্তু সে এখন করবেটাই বাকি, তার হাতে তো এখন কিছুই করার নেই। তাছাড়া বিয়েটা যখন হয়ে গিয়েছে তখন তো সেটা অস্বীকারও করা যাবে না, লুকিয়ে রাখাটাও কোনোভাবে সম্ভব না। তারপর আবির ভাঙা হৃদয় নিয়ে অপরাধী চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, দেখো, বিয়েটা যখন হয়ে গেছে আমাদের তখন আর কি করার আছে। তবে আমি কথা দিচ্ছি আমি তোমাকে কখনো জোর করব না আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য, আর নিজেও কখনো তোমার উপর স্বামীর অধিকার খাটাবো না। এবং তোমার কোনো বন্ধু বান্ধবকে আমাদের বিয়ের ব্যাপারে জানানোর প্রয়োজন নেই। তুমি চাইলে আমাদের বিয়ের ব্যাপারটা হাইড রাখতে পারো। আমি কখনো কারোর সাথে আমাদের বিয়ে নিয়ে কোনো কথা বলবো না। আর তোমার বাবা মা জানবে না আমাদের মধ্যে কী চলছে, ওরা জানবে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। তাই তোমার বাবার সাথেও তোমার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় নেই। আর তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, কথা দিচ্ছি আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। স্বামী হিসেবে না হোক, তোমার বাবার অফিসের একজন কর্মচারী হিসেবে না হয় এখন থেকে তোমার সব দায়িত্ব পালন করব। তাছাড়া তোমার বাবার কর্মচারী মানেই তো তোমারও কর্মচারী, তাই না? আর এই ফ্ল্যাটটাও তো তোমার বাবার দেওয়া, তাই নিজের বাবার বাড়িতে তুমি যেভাবে থাকতে এতদিন এখানেও ঠিক সেভাবেই থেকো। আর তুমি এই রুমেই থেকো, আমি না হয় এখন থেকে পাশের রুমে থাকবো। কিন্তু তবু যদি তোমার আমার সাথে একই ছাদের নিচে থাকতে আনএনার্জি ফিল হয় তাহলে বলো, আমি আমার থাকার জন্য অন্য কোনো ব্যবস্থা করে নেব। তবে চিন্তা করো না, তোমার সব দায়িত্ব আমারই থাকবে। তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র তোমার চাওয়ার আগেই পেয়ে যাবে তুমি। আর এইসব বিষয়ে আমাদের ভেতরেই থাকবে, বাইরের কেউ কখনো জানতে পারবে না। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর হ্যাঁ, আরও একটা কথা, রাতে যদি কিছু লাগে আমাকে বলো। তাছাড়া তোমার পোশাক আশাক সব আলমারিতে রাখা আছে, আলমারির চাবিটা বালিশের নিচে আছে। আর হ্যাঁ, তোমাকে তুমি করে বলার জন্য সরি, বাট আপনি করে বলাটাও সম্ভব নয়। কারণ আপনি করে বলতে বলতে যদি ভুল করে তোমার বাবার সামনে কখনো আপনি করে বলে ফেলি তাহলে উনি আমাদের সম্পর্কর অবস্থান নিয়ে সন্দেহ করতে পারেন। তো যাই হোক, আমি পাশের রুমে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। আবির ধরা গলায় কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে চলে গেল পাশের রুমে। এদিকে আবিরের ওইভাবে কথাগুলো বলতে আয়নার কিছুটা খারাপ লাগলেও সে তাতে কোনো গুরুত্ব না দিয়ে
উঠে গিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। আর তার পরের দিন সকালে আবিরের মনটা খারাপ হয়ে থাকলেও তবুও সে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে আয়নাকে বলল, কেউ দেখে নিলে না হয় তোমার ড্রাইভার কিংবা নতুন বডিগার্ড বলে পরিচয় দিয়ে দিও। আফটার অল গাড়িটাও কিন্তু তোমার বাবার অফিস থেকেই পাওয়া। আয়না আবিরের কথাটা শুনে আর কিছু না বলে বারান্দার দিকে চলে যেতে লাগলো। আবির পিছন থেকে ডেকে বলল, আমি কি ওয়েট করব? আয়না আবিরের কথা শুনে পিছনে না ফিরেই বলল, সেটা আপনার ইচ্ছে। এই কথাটা বলেই আয়না চলে গেল বারান্দায়। আর আবির কিছুক্ষণ দরজার বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চলে গেল পাশের রুমে। আর রুমে গিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আবির ডাইনিং রুমে এসে দেখে আয়না এখনও ডাইনিং রুমে আসেনি। তাই আবির কিছুক্ষণ ডাইনিং রুমে বসে ওয়েট করতে লাগলো আয়নার জন্য। তারপর আবির কিছুক্ষণ অপেক্ষা করতে আয়না এসে হাজির হলো ডাইনিং টেবিলে। আর সে একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়েই এসেছে। কিন্তু সে এসেই আবিরকে কিছু না বলে চুপচাপ আবিরের থেকে 2 চেয়ার ডিস্টেন্স রেখে মাঝখানের একটা চেয়ারে তার নিজের ব্যাগটা রেখে বসে পড়ল। আর এটা দেখে আবির আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে খাবারগুলো আয়নার দিকে এগিয়ে দিয়ে বসা থেকে উঠে পড়ল। তারপর সে চেয়ারের মাথা থেকে নিজের ব্লেজারটা হাতে নিয়ে আয়নাকে উদ্দেশ্য করে বলল, আমি গাড়িতে ওয়েট করছি, তুমি নাস্তা সেরে চলে এসো। আর এই নাও ফ্ল্যাটে চাবি, আসার সময় মেন দরজা লক করে এসো। আবিরের কথাতে আয়না উত্তর দেয়া তো দূরে থাক, সে আবিরের দিকে চোখ তুলেও থাকলো না। শুধু আবিরের দেয়া চাবিটার দিকে একবার তাকিয়ে অতঃপর সে চুপচাপ নিজের প্লেটে খাবার নিতে লাগলো। এবং আয়নার এমন আচরণ করছে যেন এখানে সে ছাড়া দ্বিতীয় অন্য কেউ নেই। তারপর আবির আবার একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বেরিয়ে আসলো ফ্ল্যাট থেকে। আর আবির ভেবেছিল যতই তার প্রতি আয়নার রাগ থাকুক না কেন, অন্তত ভদ্রতার খাতিরে হলেও আয়না তাকে জিজ্ঞেস করবে যে সে খেয়েছে কিনা। কিন্তু তা তো হলোই না, উল্টো আয়নার আচরণে মনে হলো যেন আবির কোনো মানুষই না তার কাছে। আর যতই আয়না আবিরকে অপছন্দ করুক বা স্বামী হিসাবে না মানুক, কিন্তু আবির তো তাকে নিজের স্ত্রী মানে। আর তাই সে আয়নার থেকে অন্য কিছু অ্যাকসেপ্ট না করলেও যেহেতু তার একই বাড়িতে আছে, তাই অন্তত একটা মানুষ হিসেবে তো আয়না একটু জিজ্ঞেস করতেই পারতো যে আপনি খেয়েছেন কিনা বা আপনি খাবেন না। কিন্তু আবিরের এইটুকু আশা করাও বৃথা হলো। তাই সে মনের ভেতরে আয়নার প্রতি এক টুকরো অভিমানের মেঘ জমিয়ে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। আর ওইদিকে আবির ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতেই আয়না চোখ তুলে দরজা দিকে তাকায় এবং তার মনে কিছুটা খারাপ লাগা কাজ করে, কারণ আবিরের প্রতি নিজের এইসব আচরণের জন্য। কিন্তু তার কেন এমন লাগছে সে নিজেও তা বুঝতে পারল না। আর আয়না জানেই না যে আবির নাস্তা করে বেরিয়েছে কিনা, তাই তারও তেমন কিছু একটা নাস্তা করতে ইচ্ছে করছে না। তাই সে কোনো রকমে 2টা পাউরুটির পিস খেয়ে এবং 1 গ্লাস পানি পান করে ফ্ল্যাটের চাবিটা নিয়ে সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে ফ্ল্যাট থেকে। তারপর সে ফ্ল্যাটের মেইন দরজা লক করে লিফট দিয়ে নিচে নেমে এসে দেখে সামনে আবির গাড়িতে বসে আছে। তারপর আয়না গাড়ির কাছে গিয়ে আবিরকে কিছু না বলেই চুপচাপ পিছনের দরজা খুলে সিটে বসে পড়ে। আর এদিকে আবির মনে মনে একটা তাচ্ছিলের হাসি দিয়ে লুকিং গ্লাসের মধ্য দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, তো ম্যাডাম আপনি কোথায় যাবেন? আয়না আবিরের কথা শুনে বুঝতে পারলো যে সে তার সাথে টিটকারি করে কথা বলছে, কিন্তু তবুও আয়না নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বাইরের দিকে তাকিয়ে বলল, আরবি ফ্যাশন ইউনিভার্সের সামনে চলুন। আরবি ফ্যাশন ইউনিভার্স নামটা শুনেই আবিরের কাশি উঠে গেল। তারপর সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলে উঠল, আচ্ছা ম্যাডাম, হঠাৎ করে সেখানে যাইতে চাইছেন কেন? না মানে বলছি যে সেখানে তোমার কোনো পরিচিত কেউ আছে, কিংবা তোমার পরিচিত কারো কোম্পানি নাকি এটা? আবিরের প্রশ্নে আয়না কিছুটা বিরক্ত হলো, তবুও সে ভুরু কুঁচকে বলল, না, ওটা আমার পরিচিত কারো কোম্পানি নয়, কিন্তু ওইখানে আমার এক বান্ধবী জব করে। আরও কিছুদিন আগে বলেছিল যে ওদের কোম্পানিতে কিছু ফ্যাশন ডিজাইনার নেবে এবং আজ সেখানে তার ইন্টারভিউ নেওয়া হবে। আর আমি তো ফ্যাশন ডিজাইনিং নিয়েই পড়েছি, তাই আমি ওই চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আজ সেখানে ইন্টারভিউ দিতেই আমি যাচ্ছি। কিন্তু আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন? না কিছু না। ওকে ওকে, প্লিজ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন, নয়তো আমার আবার লেট হয়ে যেতে পারে।
হ্যাঁ হ্যাঁ, এই তো স্টার্ট দিচ্ছি। কিন্তু বলছিলাম যে তুমি এত বড় একটা কোম্পানির মালিকের মেয়ে হয়ে অন্য একটা কোম্পানিতে চাকরি করবে, আর এতে তোমার ইমেজ নষ্ট হবে না? আপনার কি মনে হয় এখনও আমার ইমেজ আছে? যার বাবা তার মেয়েকে নিজেরই অফিসের একটা সামান্য ম্যানেজারের সাথে বিয়ে দিয়ে দেয়, তার কি আর কোনো ইমেজ থাকে? যার বাবা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি এ বাড়ির একজন অতিথি মাত্র, সেখানে কোটিপতির মেয়ে হওয়া তো জাস্ট নামেই মাত্র, তাই না? আর তার চেয়ে বড় কথা হলো, আমি এখন কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, না বাবার আর না আপনার। তাই এখন থেকে আমি নিজেই চাকরি করব এবং নিজের ব্যবস্থা নিজেই করব। আর কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না আমি। যদি এই সিদ্ধান্তটা আরও আগে নিতে পারতাম, তাহলে আজ আমার বাবা আমার সাথে এত বড় একটা জুলুম কখনোই করতে পারতো না। আয়নার কথা শুনে আবির আর কথা না বাড়িয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিল এবং ড্রাইভ করতে করতে সে মনে মনে বলতে লাগলো, এই কাজ সেরেছে, এবার তো দেখছি নির্ঘাত কেস খেয়ে যাব। তাই এখন থেকে আমাকে সাবধানে থাকতে হবে, আর সাবধানের মার নেই আবির, সো বি কেয়ারফুল। তারপর অফিসের ভিতরে এসে আয়না ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে এবং আরও অনেকেই এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু এদিকে অফিসের বস এখনও এসে পৌঁছায়নি। তারপর তারা কিছুক্ষণ ওয়েট করার পর রিসেপশন থেকে একটি মেয়ে এসে তাদেরকে বলল, সরি আপনাদের এতক্ষণ ওয়েট করিয়ে রাখার জন্য। আসলে হঠাৎ করে বস ফোন করে জানালেন আজ তিনি আসতে পারবেন না, কারণ তিনি একটা জরুরি কাজে আটকে পড়েছেন। তাই ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব তিনি ম্যানেজার আমান এবং আরও সিনিয়র দুজন ফ্যাশন ডিজাইনারকে দিয়েছেন। আর এই ব্যাপারটা সম্পর্কে সবাইকে আগত করতে গিয়ে একটু সময় লেগে গেল এবং তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ কষ্ট করে আর কিছুক্ষণ অপেক্ষা করুন। ইটস ওকে ম্যাম, নো প্রবলেম। তারপর মেয়েটা সবার উদ্দেশ্যে মিষ্টি হেসে চলে গেল নিজের জায়গায়। আর আজ আয়নার ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে। ইন্টারভিউ শেষে আয়নাকে বলে দেওয়া হয়েছে যে তাদের ইন্টারভিউর রেজাল্ট 2-1 দিনের মধ্যেই দেয়া হবে এবং বস যদি তাদের ডিজাইনগুলো পছন্দ করে তাহলে তারা সাথে সাথে চাকরিতে জয়েন করতে পারবে। আর আয়নার নিজের মনেও কনফিডেন্স আছে যে সে এই চাকরিটা পাবেই। তাই খুশি মনে ফ্ল্যাটে ফিরে গেল সে। তারপর সারাদিন বাড়িতে থেকে আয়না কয়েকটা বই পড়ে নিল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে কাটিয়ে দিল আয়না। আর এদিকে আবির অফিসে যাওয়ার আগেই আয়নার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রেখে গেছিল। আর অন্যদিকে বাড়িতে বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা বন্ধ রেখেছে আয়না। ওর বাবা মা কয়েকবার ফোন দিলেও রিসিভ করেনি আয়না। তাই রাতে আবির তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে দেখে আয়না ঘরের দরজা ভিতর থেকে লক করা। সে কিছুটা ইতস্ত করেও আয়নার ঘরের দরজায় নক করলো। 2 বার নকের পর ভিতর থেকে আয়না বলে উঠল, কে? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, এসে খেয়ে নাও। আর আমি রুমে যাচ্ছি, খাবারগুলো ডাইনিং টেবিলে রাখা আছে। তারপর আবির কথাগুলো বলেই নিজের রুমে চলে গেল। আর তখন আবিরের কথা শুনে আয়না হাতের বইটা বিছানায় রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এবং ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো ঠিক করে দরজা খুলে ডাইনিং রুমে চলে গেল। তারপর সে দেখলো টেবিলের উপর 2টা বিরিয়ানির প্যাকেট রাখা আছে। তাই আয়না একটা প্যাকেট খুলে নিজের জন্য কিছু বিরিয়ানি এবং সামান্য মাংসের টুকরা নিয়ে নিজের রুমে চলে গেল। আর ওইদিকে আবির ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে দেখে আয়না নেই আর একটা বিরিয়ানির প্যাকেট খোলা আছে। সে বুঝতে পারলো যে আয়না খাবার নিয়ে হয়তো নিজের রুমে চলে গিয়েছে। তাই সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চেয়ারটা নিয়ে বসে পড়লো বিরিয়ানির প্যাকেট নিয়ে। তারপর রাতে আবিরের সাথে বা আয়নার সাথে দেখা বা কথা কোনো কিছুই হলো না। আর তার পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে আয়না তার আগে কিচেনে চলে এসেছে। আর আয়নাকে এত সকালে কিচেন রুমে দেখে আবির অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে আরে, এখানে কি করছো তুমি? তোমার কিছু লাগলে আমাকে বলতে পারতে। আর আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে, কোনো কারণ আছে নাকি? না, কোনো কারণ নেই, ঘুম ভেঙে গেছে তাই উঠে চলে এসেছি। ও আচ্ছা, কিন্তু তুমি কিচেনে কি করছো? দেখি সরো, আমি চা বানিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমিও চা বানাতে পারি। তাছাড়া আমি কোনো কাজে কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না। ও
তা সকালের নাস্তা কি তুমিই বানাবে নাকি আমি সেটা করে দেব? আমার তো পাউরুটি আর জ্যাম হলেই হয়ে যাবে। আপনার অন্য কিছু প্রয়োজন হলে আপনারটা আপনি বানিয়ে নিন। না থাক, আমার কিছু লাগবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব। তা তোমার ইন্টারভিউ কী খবর? ওই চাকরিটা কি হবে না আজও অন্য কোনো কোম্পানিতে যাবে? না, আজ বেরোবো না। আর চাকরিটা হলে ওরা আজকালের মধ্যে ফোন করে জানাবে বলেছে। ও আচ্ছা। এই বলে আবির কিচেন রুম থেকে বেরিয়ে গেল। আর তার কিছুক্ষণ পর আয়নাও নিজের জন্য চা বানিয়ে নিয়ে চলে গেল তার রুমে। আর তারপর আবির গিয়ে গোসল করে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। 8টার দিকে আবির বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আয়নাকে বলে গেল যে দুপুরের খাবার সে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে পাঠিয়ে দেবে। তাই আয়না যেন রান্নাবান্না করতে গিয়ে আবার হাত পা পুড়ে বসে না থাকে। আর তখন আয়না আবিরের কথা শুনে মুচকি মেরে মুখ ঘুরিয়ে চলে যায় রুমের ভিতরে। আর এটা দেখে আবিরও মুচকি হেসে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আর তার পরের দিন সকাল 10টায় আরাবি ফ্যাশন ইউনিভার্সিটির ওনার শাহবাজ আবির আরাবি নিজের ক্যাবিনে বসে আছে এবং তার সামনে ম্যানেজার আমান সাহেব বসে আছেন। আর তখন তিনি আবিরকে উদ্দেশ্য করে বললেন, স্যার, আমরা কি তাহলে এই 3 জনকে আমাদের নতুন ফ্যাশন ডিজাইনার হিসেবে সিলেক্ট করব? ইয়েস, শিওর। আর ওনাদের কালকের মধ্যেই কোম্পানিতে জয়েন করতে বলে দিন। আর হ্যাঁ, কোম্পানিতে যে কোনো মিটিং ফিক্স করলে অবশ্যই আমাকে একদিন আগেই জানাবেন। এবং জানেনই তো, সবসময় আমার পক্ষে অফিসে আসা সম্ভব নয়। জি স্যার, অবশ্যই। আর স্যার, কালকে কি আপনি অফিসে আসবেন? না, কেন? না মানে স্যার, কাল যেহেতু আমাদের নতুন ডিজাইনাররা জয়েন করবে তাই বলছিলাম আর কি। আপনি এলে ওনাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম। না, তার কোনো প্রয়োজন নেই। তারা তাদের সেক্টরে কাজ করবে এবং মাস শেষে মাইনে নেবে, এর বাইরে আর কিছু না। তাই বিশেষভাবে কারো সাথে দেখা সাক্ষাৎ বা পরিচিত হওয়ার প্রয়োজন বোধ মনে করছি না আমি। ওকে স্যার। এবার আপনি আসতে পারেন। আর শুনুন, আমাদের আমেরিকার সাথে যে ডিলটা হয়েছিল তার কাজ কতটুকু এগিয়েছে? স্যার, তার কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র কিছু পোশাকের ডিজাইন বাকি। সেগুলো হয়ে গেলে আশা করি খুব শীঘ্রই আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা, ওকে, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার আরবের রুম থেকে বেরিয়ে যেতেই আরবি টেবিলের উপর থেকে একটা ফাইল হাতে নিল। অতঃপর তাতে থাকা বায়োডাটা এবং ছবিটা দেখে মুচকি এসে বলে উঠল, ওয়েলকাম মিস আয়না। উফ, সরি, মিসেস আয়না। এই বলে আরবি সজোরে হেসে উঠল। আর তারপর ছবিটাতে একটা চুমু এঁকে দিয়ে আবার বলল, কবে কাছে আসবে জানে মন, কবে নিজের কাছে টেনে নেবে আমায়, আর কত অপেক্ষা করতে হবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। এইসব কথাগুলো বলতে বলতে আবির চেয়ারে হেলান দিয়ে আয়নার ফাইলটা বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। আর তার পরের দিন সকালে আবির সোফায় বসে চা খাচ্ছে এবং ল্যাপটপে কিছু একটা কাজ করছে, কারণ আজ সে অফিস যাবে না। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে আয়না হন হন করে ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে লাগলো। আর তাই আবির ভোরো কুচকে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছ নাকি তুমি? আবিরের কথা শুনে আয়না থেমে গিয়ে কিছুটা বিরক্তি নিয়ে বলল, দেখতেই যখন পারছেন তখন আবার জিজ্ঞেস করছেন কেন? না মানে, আজ তোমার বাবা মা আসবে এ বাসায়, তাই বলছিলাম যে আজ কোথাও না বেরোলেই ভালো হয় না? না, হয় না, কারণ আমার আজ চাকরির জয়েনিং আছে। আর এই চাকরিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তাছাড়া যাদের কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই, আমারও কাছে তাদের কোনো ইম্পর্টেন্স নেই, আশা করি বুঝতে পেরেছেন। তাই শুধু শুধু আমার টাইম নষ্ট করবেন না। আজ আমাকে 9টার আগেই অফিসে পৌঁছতে হবে। আয়না এই কথাগুলো বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। আর তারপর আবির একটা দীর্ঘ শ্বাস ছেড়ে 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর ওদের দেখতে দেখতে এভাবেই কেটে যায় 1 মাস। আর এই 1 মাসে আবিরের সাথে আয়নার সম্পর্কের তেমন কোনোই পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তাছাড়া আয়না সারাদিন থাকে অফিসে আর রাত হলে বাড়ি ফিরে। শুধু সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে আর বাড়িতে ফেরার পর 2-1বার হয়তো দেখা সাক্ষাৎ হয় তাদের মাঝে। কিন্তু সেই সময়টুকুতেও আয়না আবিরকে তেমন একটা পাত্তা দেয় না। আর আবির তাকে 3টা কথা বললে আয়না একটা কথার উত্তর দেয়, এমন অবস্থা।
এবং আয়না নিজের খাবারের ব্যবস্থা নিজেই করে। আর বেচারা আবির সবসময় বাইরে থেকে খাবার খেয়ে আসে, কারণ আয়না শুধু নিজের জন্যই রান্না করে। এদিকে আবিরও কাজের জন্য রান্নাবান্না করার মতো সময় তার হয় না, আর সময় পেলেও ক্লান্তির কারণে তখন আর তার রান্নাবান্না করার ইচ্ছে থাকে না, তাই সে বাইরে থেকেই খেয়ে নেয়। তো যাই হোক, আজ আয়নার চাকরির 1 মাস পূর্ণ হলো। সে আজ চাকরির প্রথম বেতন পেয়েছে, আর আয়নার যোগ্যতা এবং দক্ষতার বিচারে প্রথম অবস্থাতেই তাকে বেতন ধরা হয়েছে 50,000 টাকা। তাই সে বেতন পেয়েই নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং কিছু পোশাক কেনাকাটা করলো। আরও কিছু কাজ সেরে বাসায় ফিরতে ফিরতে একটু লেট হয়ে যায়। তারপর আয়না বাসায় ঢুকিয়ে দেখে আবির সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছে। আর আয়না তার সামনে যেতেই আবির মাথা তুলে একবার আয়নার দিকে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল, কারণ এই 1 মাসে আয়নার ব্যবহারে আবিরের মনে একটু একটু করে অভিমান জমতে জমতে এখন সেটা আস্ত একটা পাহাড়ের আকার ধারণ করেছে। তাই এখন আবির আর আয়নার গায়ে পড়ে বারবার তার সাথে কথা বলতে যায় না, খুব বেশি দরকার না হলে। আর এই ব্যাপারটা আয়নাও কিছুদিন যাবৎ লক্ষ্য করেছে যে আবির এখন আর আগের মতো তার সাথে কথা বলতে চায় না। আয়নাকে দেখলেও চোখ সরিয়ে নেয় আবির। মোট কথা, প্রথম আবির আর এখন আবির আয়নার কাছে একরকম মনে হয় না, কিন্তু তবুও আয়না সবে কোনো গুরুত্ব দিতে চায় না। তাই সে কিছু মনে না করে আবিরের সামনে দাঁড়িয়ে একটু ঝাড়া দিয়ে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হলো আমি অন্য বাসায় শিফট করব। আর যেহেতু আমি এখন চাকরি করছি, তাই আমার মনে হয় শুধু শুধু এখন আর আমাদের একই বাসায় থাকার কোনো মানে নেই। সেই জন্য আমি একটা বাসাও ঠিক করে নিয়েছি আমার অফিসের কাছাকাছি। 2-1 দিনের মধ্যে সেখানে শিফট করব। আপনার বাসায় এতদিন ছিলাম, তাই আপনাকে জানানো উচিত মনে হয়েছিল, তাই ব্যাপারটা জানিয়ে রাখলাম। এই কথাগুলো বলে আয়না নিজের রুমের দিকে পা বাড়ালো। আর তখন আবির ল্যাপটপে চোখ রেখেই কিছুটা ধরা গলায় আয়নাকে বলল, আমার সাথে একই বাসায় থাকতে যখন এতই প্রবলেম, তখন আমাকে বলতে পারতে। আমি তো প্রথম রাতেই বলে দিয়েছিলাম যে আমার সাথে এক ছাদের নিচে থাকতে প্রবলেম হলে বলে দিও, তাহলে আমি চলেই যেতাম অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিতাম। আর এই ফ্ল্যাটটা তো তোমার বাবার, তার মানে তোমারই। তাহলে তোমার বাসা ছেড়ে অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে কেন? তার চেয়ে বরং তুমি এখানেই থাকো। আমি বরং কাল সকালে অন্য কোথাও চলে যাব, আর আজ রাতটা না হয় একটু কষ্ট করেই ম্যানেজ করে নাও প্লিজ। না, তার কোনো প্রয়োজন নেই। আমি বাসার জন্য অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছি। তাছাড়া এই বাসাটা আমার বাবা দিলেও এটা এখন আপনারই, তাই আপনার এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই। আসছি, গুড নাইট। তারপর এই বলে আয়না দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। আর এদিকে আবিরের ভিতরটা যেন কষ্টে ফেটেই যাচ্ছে। সে ভাবতেই পারেনি যে আয়না হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসবে। আর এখন যেমন আয়নার প্রতি তার রাগ হচ্ছে, তেমনি অভিমানগুলো তার গলায় এসে দলা পাকাচ্ছে। তাই আবির এখন রাগে দুঃখে নিজেকে সামলাতে না পেরে এই রাতের বেলায় গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। আজ সে নিজের প্রতি নিজেই এখন বিরক্ত, কারণ তাকে কেন কেউ ভালোবাসতে পারে না, কেন সবাই তাকে ছেড়ে চলে যায় সবসময়। এখন এসব ভাবতে ভাবতে সে ক্লান্ত। আজ যেন তার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। তাই সে মেন রোড ধরে হাই স্পিডে গাড়ি নিয়ে ছুটে চলছে। সে জানে না যে সে কোথায় যাচ্ছে, শুধু জানে খুব দূরে কোথাও চলে যাবে, আর ফিরবে না সে কখনো, এবং আর কখনো আয়নার সামনেও দাঁড়াবে না। কখনো সে আয়নার বিরক্তির কারণ হবে না। তারপর হঠাৎ রাত 1টার দিকে ফোনের শব্দে ঘুম ভেঙে যায় আয়নার। তাই সে বিরক্তি হয়ে ফোনটা হাতে নিয়ে ঘুম ঘুম চোখেই ফোনটা রিসিভ করে কানে লাগালো। আর আয়না ফোনটা কানে লাগাতেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, এবং তার কথাগুলো শুনে আয়নার ঘুম উড়ে গেল। তাই সে লাফিয়ে উঠে বসে কাঁপা কাঁপা কণ্ঠে ওপাশের ব্যক্তিকে বলল, কি বলছেনটা কি আপনি? অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? আরে উনি ওখানে কখন গেলেন? তা জানি না, তবে অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রায় রাত 11টা বা 11:30টার মধ্যে, এবং ওনাকে হসপিটালে আনার পর অপারেশনের জন্য বিভিন্ন ফর্মালিটিস পূরণ করতে গিয়ে আপনাকে ফোন করতে অনেক লেট হয়ে গেল। আসলে ওনার ফোনটা আমরা গাড়ি থেকে উদ্ধার করি, এবং কল লিস্টের প্রথম সারিতেই আপনার নাম্বারটা জানিমন দিয়ে সেভ করে দেখে ভাবলাম আপনি ওনার খুব কাছের কেউ, তাই আপনাকেই ফোনটা করলাম। উনি এখন কোথায় আর কেমন আছেন উনি? আর অপারেশন? কিসের অপারেশন হচ্ছে ওনার? ম্যাম,
ওনার মাথায় খুব খারাপভাবে আঘাত লেগেছে, যার কারণে প্রচণ্ড রকম রক্তক্ষরণ হয়েছে, আর তার জন্যই ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হচ্ছে, নইলে ওনার ব্রেনের মারাত্মক রকম ক্ষতি হতে পারে। অবশ্যই অপারেশনের পরেও যে কতটা সেফ থাকবেন উনি তা ঠিক বলতে পারছি না, যেহেতু অপারেশনটা চলছে তাই আগে থেকে কিছু বলতে পারছি না। ভাইয়া আমাকে হসপিটালের নামটা বলুন প্লিজ, আমি এক্ষুনি আসছি। জি, সিটি হসপিটালে চলে আসুন, আর এত রাতে প্রবলেম হলে কাল সকালেও আসতে পারেন। আপনি কী সব বলছেন? আমার হাজব্যান্ড হসপিটালে ওই সিচুয়েশনে, আর আমি কিনা সকালের জন্য অপেক্ষা করব? আমি এক্ষুনি আসছি। এই বলে আয়না ফোনটা কেটে দ্রুত ওড়না, ফোন আর পার্সটা নিয়ে ছুটতে লাগলো। তারপর ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে নিচে নেমে দেখে গেট লক করা, আর দারোয়ান বসে বসে ঘুমাচ্ছে। তাই আয়না দ্রুত দারোয়ানকে ডেকে তুলে গেট খুলতে বলল, কিন্তু এত রাতে গেট খোলা বারণ, তাই দারোয়ান গেট খুলতে রাজি হয় না। তাই এবার আয়না বাধ্য হয়ে আবিরের কথাগুলো খুলে বলতেই দারোয়ান দ্রুত গেটের তালা খুলে বলতে লাগলো, কিন্তু ম্যাডাম, এই রাইতে আপনি যাইবেন কেমনে? আপনার সাথে তো কোনো গাড়ি নাই, এখন তো কোনো গাড়িও পাওয়া যাইব না। তাহলে আমি এখন করবোটা কি? গাড়ি না পেলে কি এখানে বসে থাকবো? দরকার পড়লে আমি হেঁটেই চলে যাব হসপিটালে, তাই আমি আসছি। ম্যাডাম দাঁড়ান, আপনি বরং একটু অপেক্ষা করুন। আমি ফ্ল্যাটের কাউকে গিয়া কই আবির স্যারের অ্যাক্সিডেন্টের কথা। আমি শিওর কেউ না কেউ আপনারে ঠিকই হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিব। একটু দাঁড়ান প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যান প্লিজ। দারোয়ান এই বলে মাথা নেড়ে দ্রুত উপরে উঠে গেল। আর এদিকে আয়নার হঠাৎ মনে হলো তার বাবা মাকে খবরটা দেয়া দরকার, তাই সে দ্রুত ফোন বের করে তার বাবার নাম্বারে কল দিল। প্রথমবার রিসিভ না হলে আয়না বিরক্তি নিয়ে আবার কল লাগালো। তাই এবার দ্বিতীয়বার কলটা রিসিভ হতেই সাথে সাথে কান্না করতে করতে আয়না আবিরের অ্যাক্সিডেন্টের কথা বলতে লাগলো তার বাবাকে। আর ওদিকে খবর শুনে তার বাবাও অস্থির হয়ে পড়ল, তাই তিনি জানালেন যে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে আসছেন। তারপর আয়না তার বাবাকে বলল সে যেন এখানে না এসে সোজা সিটি হসপিটালে চলে যায়, আর আয়না এখনই বেরিয়ে যাবে হসপিটালের উদ্দেশ্যে। তারপর তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল আয়না। তারপর অস্থির হয়ে পিছনের দিকে তাকিয়ে দেখল পাশের ফ্ল্যাটের দুজন সদস্য আর দারোয়ান দৌড়ে তার দিকে আসছে, এবং তাদের পিছনে পিছনে আরও অন্য ফ্ল্যাটের কিছু সদস্যও আসছে। তারপর পাশের ফ্ল্যাটের শহীদ নামের একজন বলল, ভাবি কি হয়েছে আবির ভাইয়ের? উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন, আর এখন উনি কোথায় আছেন? হ্যাঁ ভাইয়া, উনি এখন সিটি হসপিটালে আছে। প্লিজ আমাকে একটু হেল্প করবেন হসপিটালে পৌঁছতে? অবশ্যই ভাবি, আমি তো গাড়ি চাবি নিয়ে বেরিয়েছি আপনাকে নিয়ে হসপিটালে যাব বলে, আর আমার ওয়াইফও যাবে। চলুন চলুন, গাড়িতে উঠে বসুন। শহীদ এই কথাগুলো বলতে বলতে তার গাড়ির দিকে গেল, আর আয়না এবং শহীদের বউ তার সাথে দ্রুত পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে। তারপর শহীদ ড্রাইভিং সিটে বসে তার বউকে বলল আয়নার সাথে পিছনে বসতে। আর ওরা সবাই গাড়িতে উঠতেই দারোয়ান দ্রুত পায়ে গিয়ে গেট খুলে দিল এবং অন্য ফ্ল্যাটের কয়েকজন শহীদকে উদ্দেশ্য করে বলল সে যেন হসপিটালে পৌঁছেই আবিরের খোঁজখবর জানায়। আর শহীদ তাদের কথা শুনে মাথা নেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তারপর তারা হসপিটালে পৌঁছেই আয়না গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে রিসেপশনের মেয়েটিকে আবিরের কথা জিজ্ঞেস করতে লাগলো। আর তখন পাশ থেকে একজন ভদ্রলোক বলে উঠল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি তো সেই যাকে আমি আধ ঘন্টা আগে ফোন করেছিলাম, এই যে এই ফোনটা থেকে। আয়না লোকটার দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে তার হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিন শো করে দেখল তারই একটা ছবি। আর এই ছবিটা আবির আয়নার অগোচরে তুলে ওয়ালপেপারে রেখে দিয়েছিল, এবং ছবিটা আয়নার বিয়ের দিনের। তাকে যখন গাড়িতে আবিরের বাসার জন্য নেওয়া হচ্ছিল তখন আবির কোনো এক ফাঁকে বউয়ের সাজে বসে থাকা আয়নার এই ছবিটা তুলে নিয়েছিল। আর তখন আয়না গাড়িতে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বসেছিল। তারপর আয়নার বিয়ের দিনের কথা মনে পড়তেই আবার কেঁদে ফেলল। তাই সে এবার ফুফাতে ফুফাতে বলে উঠল, উনি কোথায়? প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে চলুন। তখন আবার পিছন থেকে শহীদও বলে উঠল সামনের লোকটাকে উদ্দেশ্য করে, হ্যাঁ ভাইয়া বলুন, আবির ভাই এখন কোথায় আছে, কেমন আছে? আর আমাদের ওনার কাছে নিয়ে চলুন কাইন্ডলি। ওকে, আপনারা আমার সাথে চলুন। তারপর আয়না চুপচাপ ধীর পায়ে এগিয়ে গেল চেয়ারগুলোর কাছে। অতঃপর ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। আর তারপর আবিরের মোবাইলটার দিকে তাকিয়ে আবার ফুপিয়ে কেঁদে উঠল।
কারণ আজ নিজেকে তার এখন বড্ড অসহায় লাগছে। সে ভাবতে পারেনি এমন কিছু একটা ঘটবে। তাই সে মনে মনে ভাবতে থাকে, মাত্র কয়েক ঘন্টা আগেও তো মানুষটাকে সুস্থ স্বাভাবিকভাবে বসে থাকতে দেখেছিল ঘরে, কিন্তু কখন মানুষটা হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে গেল, আর কেনই বা বেরিয়ে গেল, কেন? কোনো জবাব নেই তার কাছে। তারপর আয়না ভাবতে থাকে ফার্স্ট ডে থেকে কাল রাত পর্যন্ত কি কি হয়েছে সেই মানুষটার সাথে, কেমন আচরণ করেছিল, কতটা অবহেলা করেছিল এতগুলো দিন সেই মানুষটার সাথে। ইনফ্যাক্ট ওই মানুষটার সাথে একই বাসায় যেন থাকতে না হয় তার জন্য সে অন্য বাসায় শিফট করার প্রস্তুতিও নিয়ে নিয়েছে। অথচ সেই মানুষটাকে এখন একটাবার দেখার জন্য তার মনটা ছটফট করছে, কিন্তু এখন হাজারবার চেয়েও মানুষটাকে একটা বারের জন্য চোখের দেখা দেখতে পারছে না। মানুষটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আয়নার এখন নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। তাই এখন বারবার কাল রাতের আবিরের বলা কথাগুলোই মনে পড়ছে। এখন মনে হচ্ছে ওর কারণেই আজ আবিরের এই অবস্থা। তাই আজ ওর অবহেলাগুলো মুখ বুজে সহ্য করলেও আবির ওর ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারেনি। আর এটা সহ্য করতে না পেরেই হয়তো এমন একটা কাজ করে বসেছে আবির। তারপর এসব ভাবতে ভাবতে হঠাৎ আয়নার মনে পড়ল যে এই লোকটা আবিরকে হসপিটালে এনেছে, সে বলেছিল আবিরের কল লিস্টের প্রথমেই তার নাম্বারটা সেভ করা ছিল, তাও আবার সেটা জানেমান নাম দিয়ে সেভ করা। তাই আয়না দ্রুত আবিরের ফোনের কল লিস্টে গেল আর দেখে সত্যিই আবির তাকে কাল রাতে ফোন করেছিল। কিন্তু আয়না তখন শপিং মলে ছিল, হয়তো আয়নার বাড়ি ফিরতে লেট হচ্ছিল বলেই ফোন করেছিল। আর সেটাই ছিল আবিরের প্রথমবার আয়নাকে ফোন করা। কিন্তু আফসোস, আয়না সেটাও রিসিভ করতে পারেনি। আসলে অফিস থাকার সময় আয়না নিজের ফোনটা সবসময় সাইলেন্ট করে রাখে, কিন্তু আজ অফিস শেষ করে তাড়াহুড়ো করে ব্যাংক থেকে চেক ভাঙাতে যাওয়ার কারণে ফোনের সাউন্ড সিস্টেম আর চেঞ্জ করা হয়নি, যার কারণে আবির তাকে ফোন করলেও আয়না সেটা টের পায়নি। আর বাড়িতে ফিরে সে ফোনের সাউন্ড সিস্টেম অন করলেও আবিরের মিসড কলগুলো খেয়াল করেনি। তাই এখন রাগে তার নিজের ফোনটাই আছড়ে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। আজ তার মনে হচ্ছে আবিরকে ছাড়া তার এক মুহূর্ত থাকা সম্ভব নয়। আর এতদিন আবির যখন তার কাছেই ছিল তখন সে এই ব্যাপারটা উপলব্ধি করতে পারেনি, কিন্তু আজ যখন সেটা উপলব্ধি করতে পারছে আবিরের এই অবস্থা, তাই এখন আয়না চোখ বন্ধ করে এইসব ভাবছে আর নীরবে চোখের জল ফেলছে। তারপর আয়নার মাথায় হঠাৎ করা হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে মাথা তুলে তাকাতেই দেখল সামনে নিজের মা আর বাবাকে। তাই সে নিজেকে আর সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠে মাকে জড়িয়ে ধরে। আর আয়নার মা জেসমিন আরা বেগম আয়নার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে দেখিস। চিন্তা করো না মামনি, আল্লাহকে বেশি বেশি ডাকো আর দোয়া করো যেন আবিরের অপারেশন সাকসেসফুল হয়। কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না, তাই না? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এত রাতে আবির গাড়ি নিয়ে বের হলো কেন, আর কোথায় বা যাচ্ছিল সে? তুমি বারণ করোনি মামনি আবিরকে এত রাতে বের হতে? আমি জানি না বাবা, উনি কখন বেরিয়ে গেছে বাসা থেকে। সে কি কথা? তোমার স্বামী এত রাতে বাসা থেকে কিছু না বলে বেরিয়ে গেল, তুমি জানোই না সে কখন বেরিয়েছে? তুমি কেমন স্ত্রী? তোমার স্বামী কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো খেয়াল থাকে না তোমার? এতটা ইরেসপন্সিবল কী করে হও তুমি? আচ্ছা একটা কথা বলো তো আমায়, তুমি আবিরের সাথে কোনো ঝগড়াঝাটি করোনি তো? তোমার সাথে কোনো রকম মনোমালিন্য নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়নি তো ছেলেটা? নইলে এত রাতে সে বাইরে বের হওয়ার আমি তো কোনো কারণ দেখছি না। তুমি থামবে? এখন কি এসব বলার সময়? তাছাড়া দেখছো না এখানে আরও মানুষ রয়েছে। চুপ করো প্লিজ, ঘরের কথা ঘরে গিয়েও বলা যাবে, সেগুলো এই পাবলিক প্লেসে টেনে আনার দরকার নেই। নয়ন চৌধুরী আর কোনো কথা বাড়লেন না। তারপর প্রায় 1.5 ঘন্টা অপারেশনের পর আবিরকে আইসিইউতে নেওয়া হয়েছে। আর তার অপারেশন সাকসেসফুল হলেও 42 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না, এবং 42 ঘন্টার মধ্যে যদি আবিরের জ্ঞান ফিরে আসে তাহলে ভালো, আর তা না হলে কোমাতেও চলে যেতে পারে। আর এই কথাটা শুনে আয়নার যেন দম আটকে আসার উপক্রম হলো। সে পুরো বাকরুদ্ধ হয়ে বসে আছে স্ট্যাচুর মতো। উপস্থিত সবাই আয়নাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু আয়নার এখন কারো কোনো কথাই কান দিয়ে ঢুকছে না। তারপর প্রায় 40 ঘন্টা পর আবিরের জ্ঞান ফিরেছে।
ডক্টর আবিরকে একবার চেক আপ করে নিয়ে হাসিমুখে কেবিন থেকে বের হয়ে এলেন। অতঃপর এখন হসপিটালে শুধু নয়ন চৌধুরী, আয়না এবং তার মা জেসমিন আরা আছে। আর এই 2 দিনে আয়না খাওয়া দাওয়া ঘুম প্রায় ভুলেই গিয়েছে। শহীদ আর ফ্ল্যাটের অন্যান্য সদস্যরাও 2-একবার এসে খোঁজখবর নিয়েছে আবিরের। আর আবিরকে হসপিটালে অ্যাডমিট করানোর লোকটা মানে সাদমা আহমেদও নিজের পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকে এসে বারবার খোঁজখবর নিয়েছে আবিরের। আর তারপর ডক্টরকে আবিরের রুম থেকে বের হতে দেখেই আয়না এক প্রকার ছুটে গেল ডক্টরের কাছে। অতঃপর তার সামনে গিয়ে বলল, ডক্টর, আমার হাজব্যান্ড কেমন আছে? ওনার কি জ্ঞান ফিরেছে? প্লিজ একবার আমাকে ভিতরে যেতে দিন না, প্লিজ প্লিজ যেতে দিন। অবশ্যই ভিতরে যাবেন ম্যাডাম, কারণ আপনার স্বামীর অলরেডি জ্ঞান ফিরে এসেছে। এখন উনি টোটালি আউট অফ ডেঞ্জার। তবে হ্যাঁ, ভিতরে গিয়ে একদম কান্নাকাটি করবেন না যেন। এখন কোনো কারণে যদি রুগী উত্তেজিত হয়ে পড়ে তাহলে তার ব্রেনে প্রেশার পড়বে, কারণ তার আঘাতটা বেশি ব্রেনে লেগেছে। ডক্টরের মুখে আবিরের জ্ঞান ফেরার কথাটা শুনে আয়নার মুখে হাসি ফুটে উঠল। তাই সে এবার দ্রুত মাথা নেড়ে বলল, না না, আমি একদমই ওনাকে উত্তেজিত হতে দেব না, প্রমিস। আমি কি এখন ওনার কাছে যেতে পারি প্লিজ? হ্যাঁ শিওর, যান। তবে রুগীর সাথে বেশি কথা বলবেন না, আর রুগীকে বেশি কথা বলাবেনও না। ওকে ডক্টর, ওকে। এই বলে আয়না দৌড়ে গেল আবিরের ক্যাবিনের দিকে। আর আয়নার মা বাবা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে একটা মুচকি হাসলেন মেয়ের কাণ্ড দেখে। তারপর আয়না আবিরের ক্যাবিনের দরজার সামনে যেতেই তার বুকের ভিতরে আজ অন্যরকম একটা ধোকপুকুনি শুরু হয়ে গেল। তাই সে কাঁপা কাঁপা হাতে দরজা আস্তে করে খুলে ভিতরে ঢুকল। আর তারপর আয়না বেডের দিকে তাকাতেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল, কারণ আবিরের হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা দেখে। আর আবির চোখ দুটো বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। তারপর আয়না ধীর পায়ে আবিরের দিকে এগোতে লাগলো। আর আয়না সামনে গিয়ে আবিরের মুখটাতে অসুস্থতা এবং দুর্বলতার ছাপ দেখে ভিতরটা হু হু করে কেঁদে উঠল আয়নার। মাত্র 2টা দিনের ব্যবধানে মানুষটাকে আজ কতটা রোগা মনে হচ্ছে। তাই আয়না নিঃশব্দে আবিরের বেডের একপাশে বসে তার একটা হাত আলতো করে ধরে উপরে তুলে ছোট্ট করে একটা চুমু খেয়ে নিজের গালের সাথে আবিরের হাতটা লাগিয়ে রেখে বলতে লাগলো, আই এম সরি আবির, আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক অবহেলা করেছি এতদিন। কিন্তু যখন শুনলাম আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে প্রত্যেকটা মুহূর্তে আমি টের পেয়েছি আপনি আমার জন্য কী ছিলেন। আমি বুঝে গেছি আপনাকে ছাড়া আমার চলবে না। তাই আমি কথা দিচ্ছি আমি আর কখনো আপনাকে কোনো কষ্ট দেব না। একটাবার সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। তাই প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলুন প্লিজ। আর আবির তখন চোখ বন্ধ রেখে আয়নার কথাগুলো শুনছিল। তারপর আবিরের হাতে আয়নার চোখে রোশন জলের স্পর্শ লাগতেই আবির নিজের হাত সরিয়ে নেয় আয়নার কাছ থেকে। তারপর আবির ধীরে ধীরে চোখজোড়া খুলে ক্লান্ত দৃষ্টিতে আয়নার দিকে তাকায়। আর আয়নাও তখন আবিরের দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো। এইভাবে কিছুক্ষণ দুজন নীরব থেকে একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর এক পর্যায়ে আবির নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে আয়নাকে বলল, আপনি এখানে কি করছেন ম্যাডাম? আজ বুঝি আপনার অফিস নেই? নাকি অফিস কামাই করে এই অধম অপ্রয়োজনীয় ব্যক্তিটা মরেছে কিনা দেখতে এসেছেন? এসব কি বলছেন আপনি? একদম এসব আজে বাজে কথা বলবেন না। আর আপনার কিচ্ছু হবে না। ও, তার মানে দয়া দেখাতে এসেছেন। অবশ্য কর্মচারীর খবর নেওয়াটা মালিকের একটা কর্তব্যের মধ্যে পড়ে। ধন্যবাদ ম্যাডাম, এত কষ্ট করে এই একটা সামান্য কর্মচারীকে দেখতে আসার জন্য। প্লিজ চুপ করুন। কেন আমায় এইভাবে লজ্জা দিচ্ছেন? আমি মানছি আমি না বুঝে এতদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমাও চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি কেন ক্ষমা চাইছেন ম্যাডাম? ক্ষমা তো আমি আপনার কাছে চাওয়ার কথা, কারণ আমি আপনার অযোগ্য হওয়ার সত্ত্বেও আপনাকে বিয়ে করে বসে আছি। আপনার জীবনের প্রবলেমের কারণ হয়ে আছি। আপনার
আপনার কান্নার কারণ হয়ে আছি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি চেষ্টা করব আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাওয়ার এবং আপনাকে সব কষ্ট থেকে মুক্তি দেওয়ার। তাই প্লিজ আমাকে একটু সুস্থ হতে দিন, তারপর আমি এখান থেকে চলে যাব। আপনার সামনে আর কখনো আসবো না এবং আপনার আর আমার এই বিয়ের ব্যাপারে কখনো কাউকে কিছু বলবো না। তাই আপনি এবার থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আর আপনার জীবনে কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবো না। কথা দিচ্ছি আমি। আয়না আবিরকে আর কিছু বলতে না দিয়ে তার মুখের ওপর নিজের হাত রেখে আবিরের চোখে চোখ রেখে বলল, একদম চুপ, আর একটাও কথা বলবেন না আপনি। আর আর কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। প্রয়োজনে আপনাকে শিকল দিয়ে বেঁধে রাখবো, কিন্তু তবু আপনাকে আমার কাছ থেকে দূরে যেতে দেবো না, বলে দিলাম। এই কথাগুলো বলেই আয়না আবিরের বুকে আলতো করে নিজের মাথাটা রেখে দুহাত দিয়ে আবিরকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আর আপনি এরকম কেন করলেন বলুন তো? জানেন আপনার এই অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার কতটা কষ্ট হয়েছে? এই 2 দিন নিজেকে পাগল পাগল লাগছিল, নিজেকে কত অসহায় লাগছিল তা আমি আপনাকে বলেও বোঝাতে পারবো না। আর আপনি কি না এখন বলছেন আমার থেকে দূরে চলে যাবেন? আপনি তো আমার থেকে এটাই চেয়েছিলেন। তাছাড়া আমি নিজে থেকে দূরে না গেলেই আপনি তো নিজে থেকে দূরে চলে যেতেন, তাই না? তাহলে আর আমার এখানে থাকা আর না থাকা কি আসে যায় আপনার? আবিরের কথাগুলো শুনে আয়না এবার কান্না জড়িত কণ্ঠে বলল, প্লিজ আর এই কথাগুলো বলবেন না। আমি তো বললাম আমি আমার ভুল বুঝতে পেরেছি, তবুও কেন আপনি সেগুলো বারবার করে মনে করিয়ে দিয়ে আমায় বিব্রত করছেন বলুন? আর আপনি এখন আমাকে বারবার কি আপনি করছেন বলুন তো? আপনি তো আগে আমাকে তুমি করে বলতেন, তাহলে আজ কেন হঠাৎ করে আপনি করে সম্বোধন করছেন আমায়? ম্যাডাম, এখন নিজের জায়গাটা বুঝে গেছি। তা আপনার তো নতুন বাসায় শিফট হওয়ার কথা ছিল, শিফট হয়ে গেছেন? এবার আয়না আবিরের কথাগুলো শুনে তার বুকে মাথা রাখা অবস্থায় মুচকে এসে বলল, না তো, শিফট হইনি তো। আর হলেও আপনার সাথেই হব। মানেটা এখন না বুঝলেও চলবে। আর এখন এই অবস্থায় আপনার এত কিছু বুঝে মাথায় চাপ নেওয়ার কোনো দরকার নেই। তাই এখন একটু চুপচাপ থাকুন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলুন। আয়নার কথা শুনে আবির তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ এই আয়না আর আগের আয়নার মধ্যে যেন আকাশ পাতাল ব্যবধান। তারপর আয়না আবিরকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলল, আমার দিকে এভাবে কি দেখছেন? আয়নার কথাতে আবিরের ধ্যান ভাঙতেই সে দ্রুত তার চোখ সরিয়ে নিয়ে লো ভয়েসে বলল, কিছু না। তা আপনার নিশ্চয়ই এখন কাজ আছে, তাই আপনি চাইলে যেতে পারেন। কারণ আমি চাই না আমার জন্য কেউ শুধু তার মূল্যবান সময় নষ্ট করুক। সে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমারটা আমিই ভেবে নেব। আপনি আপাতত চুপচাপ থেকে একটু রেস্ট নিন। এমনিতেই ডক্টর এখন আপনাকে কথা কম বলতে বলেছে, বুঝলেন? আয়নার কথা শুনে আবির আর কিছু না বলে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। আর আয়না আবিরের এই ইনোসেন্ট মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসল। আজ তাকে কতটা ইনোসেন্ট লাগছে, অথচ এই চেহারাটার দিকে এতদিন আয়না ঠিকমতো তাকিয়েও দেখে নেই। সেই ভেবেই এখন তার ভীষণ আফসোস হচ্ছে, কেন এতদিন এই সুন্দর নিষ্পাপ চেহারাটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখল না সে। আর তার 1 সপ্তাহ পরে আবিরকে বাসায় নিয়ে আসা হয়। যদিও নয়ন চৌধুরী আর জেসমিন আরা চাইছিল আবির পুরোপুরিভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আয়না আর আবির যেন তাদের বাড়িতে গিয়েই থাকে, কিন্তু আয়না সেখানে বাধা হয়ে বলে যে তারা তাদের ফ্ল্যাটেই যাবে আর আবিরের দেখভালও সে নিজেই করবে। আর আবির যে কয়দিন হসপিটালে ছিল সেই কয়দিন আয়না তার সাথেই ছিল এবং তার জন্য অফিস থেকেও 7 দিনের ছুটি নিয়েছিল। কিন্তু তার 7 দিনের ছুটি অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর এদিকে আবিরকে এখন থেকে তাকে একাই দেখাশোনা করতে হবে, কারণ এখানে কোনো নার্স নেই। তাই সে অফিসের ম্যানেজারকে ফোন করে বলে যে যতদিন তার হাজব্যান্ড পুরোপুরিভাবে সুস্থ না হচ্ছে ততদিন সে তার কাজগুলো বাসায় বসেই কমপ্লিট করবে এবং তার সবগুলো ডিজাইন কমপ্লিট করে সেগুলো সে অফিসে ইমেল করে দিবে। আর ওদিকে ম্যানেজার সাহেবও আয়নার সিচুয়েশন বুঝতে পেরে আর না করেনি, কারণ তারা তাদের ডিজাইনগুলো যথেষ্ট সময় পেয়ে গেলেই হলো
এবার ডিজাইনার কোথায় বসে কাজ করছে সেটা দেখা ইম্পর্টেন্ট নয়। আর এমনিতেও গত 1 মাসে ম্যানেজার সাহেব খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে আয়না কাজে ফাঁকি দেবার মতো মেয়ে নয়। এবং সবচেয়ে বড় কথা হলো আয়নার করা ডিজাইনগুলো অন্যান্য ডিজাইনারদের থেকে অনেক বেশি ইউনিক হয়, তাই তারা কিছুতেই আয়নাকে হাতছাড়া করতে চায় না। এদিকে এই 1 সপ্তাহে অনেক চেষ্টা করেও আবিরের রাগ ভাঙাতে ব্যর্থ হয় আয়না। যদিও আয়না সারাক্ষণ আবিরের কাছাকাছি থাকে, তার সেবা শুশ্রূষা করে, বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে, তো আবির যেন একেবারেই চুপ মেরে গিয়েছে। আর এখন বাসায় আয়না নিজে যে ঘরে থাকে সেই ঘরেই আবিরকেও থাকার ব্যবস্থা করে দিয়েছে। যদিও আবির আয়নার ঘরে থাকতে চাচ্ছিল না, কারণ আয়নার পুরনো দিনের ব্যবহারগুলো এখনও সে ভুলতে পারছে না। তাই প্রথম আবির আয়নার ঘরে থাকতে চাচ্ছিল না, আর আয়নাকেও তার কাছে আসতে মানা করছিল, কিন্তু আয়না সেসবে গুরুত্ব দেয়নি। তাই আবিরও এখন আর বাধা দেয় না আয়নার কাজে। কিন্তু আয়নার সাথে খুব একটা কথা বলে না সে, কোনো কিছুর প্রয়োজন হলে নিজেই সেটা করতে চায়, কিন্তু তবুও আয়নাকে বলতে চায় না। আর সেই জন্য আয়নাও তাকে চোখে রাখার চেষ্টা করে। একদিকে ডক্টর বলেছে আবিরকে সবসময় ঘরে রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে, আর আয়না খুব বেশি একটা রান্না বান্না না পারলেও স্যুপটা সে ভালোভাবেই রান্না করতে পারে। এবং সে এখন ইউটিউবে ভিডিও দেখে কম সময়ে শর্টকাট সেসব স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে। এবং সে এখন ইউটিউবে ভিডিও দেখে কম সময়ে শর্টকাট যেসব স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করার রেসিপি আছে সেগুলো রান্না করে আবিরকে খাওয়ানোর চেষ্টা করে। আর এভাবেই কেটে যায় আরও কয়েকদিন। এবং এই কয়েকদিন রান্না বান্না, ঘর গোছানো, আবিরকে দেখাশোনার পাশাপাশি নিজের অফিসিয়াল কাজগুলো মন দিয়ে করে যাচ্ছে আয়না। তাছাড়া এর মধ্যে আয়নার মা বাবা এবং পাশের ফ্ল্যাটের পরিবারগুলো কয়েকবার এসে দেখে গিয়েছে আবিরকে, এবং তারা সাথে করে আবিরের জন্য স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবার নিয়েও এসেছে প্রত্যেকবার। আর ডক্টর সাদমানও প্রায় ফোন করে খোঁজখবর নেয় আবিরকে। অবশ্য হসপিটালে থাকা অবস্থাতেও কয়েকবার গিয়ে দেখা সাক্ষাৎ করেছে লোকটা আবিরের সাথে। তারপর একদিন সকালে আবিরকে নাস্তা আর ওষুধ খাইয়ে দিয়ে ঘরদোর গুছিয়ে নিয়েছে আয়না। আর এখন ওষুধ খাওয়ানোর কারণে আবিরের ঘুমটাও একটু বেশি হয়, কারণ আবিরের সবগুলো ওষুধের সাথে ঘুমের ওষুধ অ্যাড করা আছে। তাই আবির ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে আয়না কিচেন রুমে চলে যায় রান্না করতে। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে শর্টকাটে মাশরুম স্যুপ এবং চিকেন স্ট্রো তৈরি করে নেয়। তারপর সব গুছিয়ে রেখে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। আর আজ আয়না ওয়াশরুম থেকে গোসল করে বেরোতেই দেখে আবিরের ঘুম ভেঙে গিয়েছে এবং তাকে শোয়া থেকে উঠে বসে আড়মোড়া ভাঙছে। এটা দেখে আয়না মিষ্টি হেসে বলল, ঘুম ভেঙে গেছে আপনার? যাকগে, ভালোই হলো তাহলে। আমারও রান্না বান্না শেষ, আর আপনি এখন গোসলটা তাড়াতাড়ি সেরে নেবেন। আবির আয়নার কথার কোনো জবাব না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। অনেক দিন হলো সে বাইরে বেরোতে পারে না, শুয়ে বসেই এতগুলো দিন কাটিয়ে দিয়েছে। যদিও এখন তার হাঁটতে চলতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু শরীরে দুর্বলতা আর মাথায় হালকা ব্যথা থাকার কারণেই ডক্টর তাকে বেড রেস্ট থাকতে বলেছে। আর আয়নাও ডক্টরের কথা অক্ষরে পালন করেছে। তারপর আবিরের কোনো জবাব না পেয়ে আয়না গিয়ে তার পাশে বসে পড়ল। আর আবির এখনো বাইরের দিকেই তাকিয়ে আছে, এবং এদিকে আয়না আবিরের দিকে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থেকে ধরা গলায় বলে উঠল, আমাকে কি একদমই ক্ষমা করা যায় না? আমাকে কি আর একটাবার সুযোগ দেওয়া যায় না আপনাকে ভালোবেসে সব রাগ অভিমান ধুয়ে মুছে সাফ করে দেওয়া? এবার আবির আয়নার কথাগুলো শুনে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বেডের সাথে মাথা ঠেকে চোখ দুটো বন্ধ করে নিল। এবং আয়নাও আবিরের এই নীরবতা দেখে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে গিয়ে আলমারি থেকে একটা তোয়ালে বের করে ওয়াশরুমে রেখে এসে তাকে বলল, এবার গোসলটা করে নেবেন, চলুন, আমি আপনার ওয়াশরুমে তোয়ালে দিয়ে এসেছি। আয়নার কথা শুনে আবির চোখ খুলে আস্তে ধীরে নিজে বিছানা থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। কিন্তু তবুও আয়না নিজের একটা হাত বাড়িয়ে দিল আবিরকে ধরার জন্য। যদিও সে জানে আবির এখন কতটা জেদি হয়ে আছে, যার কারণে যত যাই হোক না কেন আবির আয়নার থেকে কোনো সাহায্য নিতে চাইবে না। আর এবারও আবির তাই করল, আয়নার হাত না ধরে নিজেই উঠে গেল বিছানা থেকে। আর আবিরের শরীরের দুর্বলতার কারণে বিছানা থেকে উঠে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল, এবং সেটা আয়না বুঝতে পেরে সাথে সাথেই তাকে ধরে ফেলল। আর তারপর নিজেই তাকে ধরে রেখে আস্তে ধীরে নিয়ে যেতে লাগলো ওয়াশরুমের দিকে। আর তখন আবির আয়নার হাত ছাড়ানোর চেষ্টা করে বলল,
প্লিজ হাত ছাড়ো, আমি ওয়াশরুমে নিজেই যেতে পারবো। হ্যাঁ, সে তো জানি। প্রতিদিনই তো আপনি একা একা সব করতে পারেন, কিন্তু প্রতিদিনই শেষে এসে আমারই হেল্প লাগে আপনার। আয়নার এই কথা শুনে আবির ভোরু কুচকে তার দিকে তাকালো। আর তখন আয়না ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার বলল, এভাবে কি দেখছেন? আমি জানি আমি সুন্দরী, আর সবচেয়ে বড় কথা আমি আপনার বউ, তাই আমাকে যখন খুশি দেখতে পারবেন। আপাতত এখন চলুন, গিয়ে গোসলটা সেরে নেবেন। এই বলে আয়না আবিরকে নিয়ে হাঁটা শুরু করলো। আর আবিরও বেচারা অ্যাক্সিডেন্ট করে পড়েছে মহাবিপদে। এখন সে নিজেও কিছু করতে পারে না, আর আয়নার সাথেও কোনো ক্ষেত্রেই পেরিয়ে উঠতে পারছে না। তাই বাধ্য হয়েই শেষ পর্যন্ত আয়নার কাছে হার মেনে আয়নার ইচ্ছে মতোই সব কিছু করতে হয় তাকে। তারপর আয়না আবিরকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, গোসলটা সেরে অবশ্যই আমাকে ডাকবেন। পাকামো করে আবার নিজে নিজে বের হতে গিয়ে পড়ে টোরে আবার মাথা ফাটাবেন না যেন। আর হ্যাঁ, ভিতর থেকে একদমই দরজা লক করবেন না। পরে আপনি কখন কি দুর্ঘটনা ঘটিয়ে বসেন তার কোনো ঠিক নেই, আর তখন আমি ওয়াশরুমের ভিতরে ঢুকতেও পারবো না এবং আপনাকে উদ্ধারও করতে পারবো না। আবির আয়নার এই কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। বেচারা এই অবস্থায় রাগও দেখাতে পারছে না, আর আয়নার এইসব গা জ্বালানো কথাগুলো সহ্যও করতে পারছে না। তাই এখন মনে মনে ভাবছে কেন যে সেদিন বেরিয়েছিল বাসা থেকে। তো যাই হোক, এসব ভেবে এখন আর লাভ নেই। তাই সে হাত দুটো জড়ো করে আয়নার সামনে ধরে বলল, ম্যাডাম, আপনার লেকচার শেষ হলে দয়া করে এবার বের হবেন প্লিজ। বের তো হবই, আমি কি ওয়াশরুমে আপনার সাথে গল্প করতে এসেছি নাকি? এই বলে মুচকি মেরে বেরিয়ে গেল আয়না ওয়াশরুম থেকে, এবং সে বের হওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। এদিকে আবিরের হাসি পেল আয়নার আচরণে, তাই সে মুচকি হেসে শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করতে লাগলো। আর তার কিছুক্ষণ পর আবির গোসল শেষ করে তলে পড়ে বের হতেই প্রতিদিনের মতোই আয়না দ্রুত এসে তার সামনে দাঁড়ালো। তার দেখে আবিরের হাসি পেলেও সে হাসিটা চেপে রেখে মুখে সিরিয়াস ভাব এনে তাকে জিজ্ঞেস করলো, আবার কি? আপনাকে না বলেছি একা একা পাকামো করে বের হবেন না ওয়াশরুম থেকে? আমার কথাটা কি আপনার কানে যায় না? আবির কিছু না বলেই আয়নাকে পাশ কাটিয়ে আসতে আসতে রুমের ভিতরে গিয়ে বেডের উপর বসে পড়ল। আর এখন গোসল করার পর শরীরটা কিছুটা ফ্রেশ লাগলেও ওয়াশরুম থেকে বেডে আসতে আসতেই মনে হলো যেন শরীরের সব এনার্জি লস হয়ে গিয়েছে। তাই অল্পতেই ক্লান্ত লাগছে নিজেকে। আর এত বড় অ্যাক্সিডেন্ট, তার উপর ব্লাড লস, সব মিলিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে আবির। তার উপর আবার যোগ হয়েছে অ্যাক্সিডেন্টের আগে টানা অনেক দিন যাবৎ বাইরের খাবার খাওয়ার কুফল। আর আবির ওইভাবে বসে থাকা অবস্থাতেই আয়না আরেকটা তোয়ালে নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। আর আবির তার টের পেয়ে মাথা তুলে আয়নার দিকে তাকাতেই আয়না আবিরের আরও কাছে গিয়ে তোয়ালেটা দিয়ে তার মাথাটা ভালোভাবে মুছতে শুরু করলো। আর আবির আর কোনো বাধা না দিয়ে এবার চুপচাপ আয়নার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আয়না চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে আবিরের থেকে সরে গিয়ে আলমারি থেকে আবিরের জন্য একটা টি শার্ট আর একটা ট্রাউজার এনে তার পাশে রেখে বলল, আপনি চেঞ্জ করে নিন, ততক্ষণে আমি গিয়ে আপনার খাবারটা নিয়ে আসছি। এই বলে আয়না চলে গেল কিচেন রুমে। আর কিছুক্ষণ পর আয়না একটা ট্রেতে করে আবিরের জন্য চিকেন স্টু এবং মাশরুম স্যুপ নিয়ে এলো। ততক্ষণে আবির পোশাক পরে বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে পড়ল। তারপর আয়না খাবার নিয়ে এসে বেডের সাইডের টেবিলে সেগুলো রেখে আবিরের সামনে একটা বালিশ রেখে তার উপর খাবারের ট্রেটা রেখে বলল, নিন, এবার খেয়ে নিন, আপনার ওষুধের টাইমও হয়ে যাচ্ছে। আয়নার কথা শুনে আবির কিছু না বলে চুপচাপ সোজা হয়ে বসে চামচ নিয়ে খাওয়া শুরু করলো। কিন্তু এমন সময় হঠাৎ ড্রেসিং টেবিলের উপর রাখা আবিরের ফোনটা বেজে উঠল। আর সেখানে ফোনটা আয়নায় রেখেছিল, যাতে আবির ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করতে না পারে। তো যাই হোক, তারপর ফোনটা বেজে উঠতেই আবির মাথা তুলে ফোনের দিকে তাকালো, এবং সে খাবার ছেড়ে ফোনটা নেয়ার জন্য উঠতে গেলেই আয়না তাকে বাধা দিয়ে বলল, আমি দেখছি, আপনি খাবার শেষ করুন। আরে, আমার কাজের জায়গা থেকে ফোন এসেছে নিশ্চয়ই, তাই ফোনটা এদিকে দাও। তাতে কি, এখন আপনার কোনো কাজ নেই। আর বাবা তো বলেই দিয়েছে যে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে যেন আপনাকে অফিসে যেতে না দেওয়া হয়, এমনকি ঘরেও যেন আপনাকে আমি অফিসিয়ালি কোনো কাজ করতে না দিই। তাই আপনি কাজের চিন্তা না করে এখন খাওয়াতে মন দিন। আর আয়না কথা বলতে বলতে অলরেডি আবিরের ফোনটা 2বার বেজে কেটে গিয়েছে। আবারও ফোন এসেছে,
তাই এবার আবির দ্রুত বিছানা থেকে উঠে তার কাছে আসতে চাইলে আয়না চেঁচিয়ে বলে ওঠে, স্টপ, ওইখানেই বসুন আপনি। আপনার ফোনটা যদি এতটাই ইম্পর্টেন্ট হয় তাহলে আমি রিসিভ করছি। আবির আয়নার কথা শুনে আবার থেমে গেল, আর সে অসহায় চোখে আয়নার দিকে তাকিয়ে রইল। এখন তার মনের ভেতর এক অজানা ভয় কাজ করছে। তারপর আয়না দ্রুত ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠে কেউ একজন বলে উঠল, হ্যালো স্যার, আমি আপনাকে সেই কখন থেকে ফোন করছি, কিন্তু স্যার আপনি ফোন ধরছেনই না। আর হ্যাঁ, আপনি তো গত 1 সপ্তাহ ধরে অফিসেও আসছেন না। আগামীকাল আমাদের একটা মিটিং আছে। কানাডার একটা কোম্পানি আমাদের প্রোডাক্ট নিতে আগ্রহী, আর তার জন্য তারা কালকেই আপনার সাথে মিট করে ডিল সেরে ফেলতে চায়। তারাও অলরেডি আমাদের কিছু ডিজাইন দেখেছে, আর সেগুলো ভীষণভাবে পছন্দ হয়েছে তাদের। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব ডিলটা সেরে ফেলতে চাইছে। আসলে স্যার, আমাদের ওই নতুন ফ্যাশন ডিজাইনার আয়না চৌধুরী আছে না, ওই মেয়েটা দারুণ ব্রিলিয়ান্ট আর ক্রিয়েটিভ স্যার। আপনি তো ওনার করা অনেকগুলো ডিজাইন দেখেছেন। আপনি ঠিকই বলেছিলেন স্যার, তার হাতে জাদু আছে। মেয়েটার প্রত্যেকটা ডিজাইনই একদম ইউনিক। তাই তো যেই ক্লায়েন্টরাই এই ডিজাইনগুলো দেখে তারাই আমাদের সাথে ডিল করার জন্য পাগল হয়েছে। তা স্যার, আপনি কাল আসছেন তো ডিল করতে? আর স্যার, ডিলটা কি আমাদের অফিসেই করবেন নাকি ক্লায়েন্টদের অন্য কোথাও আসতে বলবো? আয়না এতক্ষণ মন দিয়ে ওই পাশের ব্যক্তির কথাগুলো শুনছিল। এই পাশ থেকে আয়না আর কিছু না বলে ফোনটা কান থেকে নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে যেই নামটা বেশি উঠল তাতে আয়নার মনে আর এক চুলো সন্দেহ রইল না যে সে এতক্ষণ যাকে ভাবছিল তাই সঠিক। কারণ স্ক্রিনে যেই নামটা লেখা আছে সেটা হলো আমান, আর আমান হলো আরবি ফ্যাশন ইউনিভার্সের ম্যানেজার। আর আয়না এখনও স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে এবং ফোনের ওপাশ থেকে আমান হ্যালো করছে। এদিকে আবির এমন নীরবতা দেখে ভাবতে লাগলো, যেই ভয়টা এতক্ষণ ধরে পাচ্ছিল সেটাই বুঝি হতে চলেছে। এবার বুঝি আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না আবির। আয়নার কাছে বোধহয় এবার ধরা পড়েই গেল সে। তারপর আবির ভয়ে ভয়ে একটা শুকনো টোপ গিলে আয়নাকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই আয়না ধীর পায়ে এগিয়ে গিয়ে আবিরের দিকে ফোনটা এগিয়ে দিল। আর আবির তখন আয়নার মুখের দিকে চিন্তিত চোখে তাকিয়ে থেকেই কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। তারপর ফোনটা কানে নিতেই বুঝে গেল যে সে এতক্ষণ যা ভেবেছিল তাই হয়েছে। আর এদিকে আয়না এখনও স্থির হয়ে আবিরের সামনে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবং তার চোখ দুটো জলে ছলছল করছে। আর আজ আবিরের বুকটা কেঁপে উঠল আয়নার চোখে জল দেখে। তাই সে আয়নার দিকে চোখ রেখেই আমানের উদ্দেশ্যে বলল, সব ডিল ক্যান্সেল করো আমান, আমার পক্ষে আসা সম্ভব নয়। এই বলেই আবির ফোনটা কেটে বিছানায় রেখে দিল। আর তারপর কাঁপা কাঁপা গলায় আয়নার উদ্দেশ্যে বলে উঠল, বউ, আই অ্যাম সরি বউ। আপনি আমাকে একদম বউ বলবেন না, মিথ্যেবাদী লোক একটা। কেন করলেন এরকম বলুন? আমরা আপনার কি ক্ষতি করেছিলাম? আরে আমার বাবা তো আপনাকে বিশ্বাস করেছিল। আর এই সমাজে কেউ হয়তো নিজের ছেলেকেও এতটা বিশ্বাস করে না যতটা আপনাকে করেছে। তাই তো নিজের একমাত্র মেয়েকেও আপনার হাতে তুলে দিতে একটু দ্বিধাবোধ করেনি। আর আপনি কিনা আমাদেরকে এইভাবে ঠকালেন, বোকা বানালেন আমাদের সবাইকে। আর আপনি যদি শাহবাজ আবির আরবি হয়ে থাকেন তবে কেন নিজেকে শুধু আবির নাম দিয়ে একটা চাল চুলোহীন সেজে আমার বাবার কাছে এসেছিলেন বলুন? আর তার কোম্পানিতে চাকরি নিয়েছিলেন কেন? আর আপনি জানেন বাবা এটা জানার পর কতটা কষ্ট পাবে? সে যাকে এতটা বিশ্বাস করেছিল তার পুরোটা জুড়ে ছিল শুধু মিথ্যা আর বানানো গল্প। কোন শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের পরিচয় লুকিয়ে এসে আমার জীবনে ঢুকেছেন বলুন? আর আমিও কিনা আপনার এই মিথ্যাটাকে ভালোবাসতে শুরু করেছিলাম। আপনি কিভাবে পারলেন আমাদের সবাইকে এত বড় একটা ধোঁকা দিতে বলুন তো? তুমি আমাকে ভুল বুঝছো না? হ্যাঁ, আমি তোমাদের সবাইকে মিথ্যা বলেছি, কিন্তু আমার পুরোটা মিথ্যা বা বানানো গল্প ছিল না। তার মধ্যে বেশিরভাগটাই সত্যি ছিল, বিশ্বাস করো। এখন আপনাকে আর কি বিশ্বাস করব? হ্যাঁ, আবার হয়তো আপনি আমাকে এবং আমার পরিবারকে বোকা বানানোর জন্য নতুন কোনো গল্প শোনাবেন। এবার আবির আয়নার কথা শুনে রেগে গিয়ে কিছুটা চেঁচিয়ে বলে উঠল, তুমি চুপ করে আমার কথাটা শুনবে প্লিজ? আবির এই কথাটা বলেই আহ বলে মাথা চেপে ধরল, কারণ হঠাৎ উত্তেজনায় চেঁচিয়ে ওঠার কারণে তার মাথায় চাপ পড়েছে। আর আয়নাও আবিরের এই অবস্থা দেখে দ্রুত তার পাশে বসে মাথায় হাত রেখে বলল,
কি কি হয়েছে আপনার? মাথা যন্ত্রণা হচ্ছে? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। এই বলেই আয়না দ্রুত বসা থেকে উঠতে নিলেই আবির আয়নার হাত চেপে ধরে আবার বসিয়ে দেয়। আর আয়না তখন তার দিকে জিজ্ঞাসা চোখে তাকাতেই আবির ক্লান্তির চোখে তার দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলে উঠল, ডক্টর ডাকতে হবে না, তুমি শুধু শান্ত হয়ে আমার কথাটা শোনো প্লিজ। তারপর আয়না আবিরের শরীর খারাপ লাগছে সেটা বুঝতে পেরে দ্রুত সামনে থাকা খাবারগুলোর দিকে তাকালো। তারপর দ্রুতই আবার আবিরের দিকে তাকিয়ে বলল, আপনার খাবার তো ঠান্ডা হয়ে গেছে, আপনার আপনার ওষুধেরও টাইম হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আপনি একটু স্থির হয়ে বসুন, আমি গিয়ে খাবারগুলো চেঞ্জ করে নিয়ে আসছি। প্লিজ আয়না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি শুধু এখানেই বসো আর আমার খাবারের কথা চিন্তা করো না। আগে আমার কথাগুলো শোনো, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। আবির এই কথা বলতেই আয়না তার হাতের উপর নিজের আরেকটা হাত রেখে বলল, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু তার আগে আপনাকে খাবার খেতে হবে। তাই প্লিজ আমায় এখন আটকে রাখবেন না, আপনার শরীর খারাপ হচ্ছে। আর আর এখন আপনি একটু পিছনে হেলান দিয়ে আরাম করে বসুন প্লিজ, আমি এক্ষুনি গিয়ে খাবারগুলো চেঞ্জ করে নিয়ে আসছি। তারপর আয়না বসা থেকে উঠে আবিরের পিছনে একটা বালিশ রেখে তাকে ধরে আস্তে করে বেডের সাথে হেলাম দিয়ে বসিয়ে দিল। আর তারপর আয়না দ্রুতই আবিরের সামনে থাকা খাবারগুলো নিয়ে চলে গেল কিচেনে। আর কিচেন থেকে দ্রুতই আবার নতুন করে খাবার বেড়ে নিয়ে ঘরে ফিরল সে। আর এসে দেখে আবির চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে। তারপর আয়না দ্রুত এগিয়ে গিয়ে খাবারগুলোকে বেডের সাইডের টেবিলের উপর রেখে মাশরুম স্যুপটা হাতে নিয়ে আবিরের দিকে ফিরতেই দেখে আবির তার দিকে চোখ খুলে তাকিয়ে আছে। আর তারপর আয়না বাটি থেকে চামচে করে স্যুপ নিয়ে আবিরের মুখের সামনে ধরে বলল, নি তাড়াতাড়ি খেয়ে নি, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। আমি খাওয়ার পর তুমি আমার সব কথা শুনবে তো? শুনবো, আর এখন খেয়ে নিন। তারপর আয়না আবিরকে খাবার খাওয়ানো শেষ করে ওষুধ খাইয়ে দিয়ে উঠতে নিলেই আবির আবার আয়নার হাত ধরে ফেলে। তাই আয়না এবার আবিরকে বলে, আবার কি হলো? একটু তাড়াতাড়ি এসো প্লিজ। আসছি। আর শোনো। আবার কি? তুমি খেয়েছো? না, এখনো খাইনি, কিছু কাজ বাকি আছে, তারপরে খাবো। না, পরে না, তুমি এখনই গিয়ে খাও, তারপর না হয় সব কথা হবে। তারপর আয়না আর কিছু না বলে চলে গেল খাবারের ট্রে আর এঁটো বাটিগুলো নিয়ে। এবং তার কিছুক্ষণ পর আয়না খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখে আবির আবার ঘুমিয়ে পড়েছে। তাই আয়না তাকে আর ডাকলো না। আর তারপর বিকেলে আবিরের ঘুম ভাঙতেই আয়না তার সামনে গিয়ে বলল, এবার বলুন আপনি কি বলতে চান। শোনো তাহলে। আর হ্যাঁ, সব শোনার পরও যদি তোমার মনে হয় আমি অন্যায় করেছি, তাহলে তুমি আমাকে যা শাস্তি দিবে তা আমি মাথা পেতে নেব। তা তো অবশ্যই, তার আগে বলুন শুনি কি কারণে আপনাকে এত বড় একটা মিথ্যার আশ্রয় নিতে হলো। তারপর আবির জোরপূর্বক হেসে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলতে লাগলো, আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। তখন আমি ছিলাম লন্ডনে, আর সেখানে আমার একটা বন্ধু ছিল, নাম ছিল নীরব। ছেলেটা একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে তখন একটা মেয়েকে ভালোবাসতো এবং মেয়েটার সাথে কিছুদিন রিলেশন করার পর তারা বিয়েও করে নেয় তাদের ধর্ম মতে। কিন্তু বিয়ের পর আস্তে আস্তে নীরব বুঝতে পারে যে সেই মেয়েটি আসলে খুব উচ্চবিলাসী প্রকৃতির একটা মেয়ে। তার ডিমান্ড ছিল খুব বেশি, সে সবসময় চাইতো হাইফাই এবং স্ট্যান্ডার্ড লাইফ, আর সেটা তাকে মধ্যবিত্ত নীরবের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তাই এইসব নিয়ে দিন দিন তার আর তার বউয়ের মধ্যে ঝামেলা বাড়তে থাকে। তাছাড়া বিলাসিতার পাশাপাশি নীরবের বউয়ের ছিল অনেক ছেলে বন্ধু, যা নীরব বিয়ের আগে কখনোই টের পায়নি। কিন্তু যখন জানতে পারলো তখন অশান্তির ভয়ে নীরব এইসব নিয়ে কখনোই তার বউকে কিছু বলতে চাইতো না। কিন্তু তবুও তার বউয়ের আচরণ দিন দিন নিচু পর্যায়ে যেতে থাকে, আর তার ছেলে বন্ধুর সাথেও তার মেলামেশা বাড়তে থাকে। কিন্তু নীরব তখনও চুপ করে থাকে, কারণ সে তার স্ত্রীর সব চাহিদা এবং আবদার মেটাতে পারবে না। কিন্তু দিনকে দিন তার বউয়ের বন্ধুত্বের লিস্টটা বাড়তে থাকে।
আর সময়ের সাথে সাথে আরও যোগ হতে থাকে নতুন নতুন বন্ধু। এইভাবেই একদিন সে তার কিছু ফ্রেন্ডের সাথে এক বন্ধুর বিয়েতে যায়। আর সেখানে গিয়ে তার দেখা হয় এক ধনী ব্যবসায়ী লোকের সাথে। তারপর তার সাথে আলাপ পরিচয় হতে থাকে, ফোন নাম্বার আদান প্রদান, কথা বলা, চ্যাটিং করা ইত্যাদি। আর এভাবেই আস্তে আস্তে সেই লোকের সাথে মেয়েটির বন্ধুত্ব, এবং বন্ধুত্ব থেকে একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই ব্যাপারটা নীরব অনেক পরে টের পায়, কিন্তু তখন আর তার হাতে কিছু করার থাকে না, কারণ তার বউ অলরেডি ওই ধনী ব্যবসায়ীকে বিয়ে করবে বলে নীরবের বিরুদ্ধে কোর্টে ডিভোর্স কেস ফাইল করে দিয়েছে। আর যখন নীরব তার বউয়ের কাছ থেকে জানতে চায় কেন সে তাকে ছাড়তে চাইছে, আর তখন তার বউ তাকে বলেছিল, তোমার মতো একটা কম শিক্ষিত আর অভাবগ্রস্ত লোকের সাথে আমি থেকেই বা কী করব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিমকে বিয়ে করব, কারণ তার কাছে অনেক টাকা আছে যা আমাকে অনেক সুখ এনে দেবে। তাছাড়া একজন বড় ব্যবসায়ী হিসেবেও তার অনেক খ্যাতি আছে, যার কারণে তাকে বিয়ে করলে আমারও অনেক খ্যাতি হবে এবং আমিও অনেক ফেমাস হয়ে যাব। আর আমাকেও অনেক মানুষ চিনবে এবং সম্মানও করবে, যা তোমার মতো একটা মিডল ক্লাসের সাথে থাকলে কখনোই আমি পাবো না। তাই প্লিজ তুমি আমার জীবন থেকে সরে দাঁড়াও, আর আমি হিমকে বিয়ে করে অনেক সুখী এবং সমৃদ্ধশালী হতে চাই। আর সেদিন নীরব মুখ বুজে তার বউয়ের কথাগুলো সব সহ্য করেছিল, কারণ তার কাছে এছাড়া আর কিছুই করার ছিল না। কারণ তার বউকে সে যেই সুখ কখনো দিতে পারবে না, সেই সুখ তাকে অন্য কেউ দিতে পারবে, তাহলে সে তাতে বাধা হয়ে কেন দাঁড়াবে? তাই সেদিন নীরব চুপচাপ তার বউয়ের সুখের কথা ভেবে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আর তারপর নীরবের ওই বউ হিমকে বিয়ে করে, এবং এদিকে নীরব আস্তে আস্তে মন থেকে ভেঙে পড়তে শুরু করে। তারপর একটা সময় মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু তাতেও তার কোনো উন্নতি হয়নি, বরং সে এখন পুরোপুরিভাবে একজন মানসিক রোগী হয়ে বেঁচে আছে। আবির এই কথাগুলো বলে থামতেই আয়না একটা মনের আফসোসের সাথে নিয়ে বলল, নীরবের বউ তার সাথে যা করেছে তা অতি অন্যায়। সত্যি আপনার বন্ধুর জন্য আমার খারাপ লাগছে, কিন্তু কিন্তু আপনি আমায় এসব কেন শোনাচ্ছেন? এই ঘটনার সাথে আপনার আমাদেরকে মিথ্যা পরিচয় দেওয়ার সম্পর্কটা কি? সম্পর্ক আছে, কারণ নীরবের ওই অবস্থার পর আমি ঠিক করেছিলাম যে আমি বিয়ে করলে এমন কাউকে বিয়ে করব যে আমার নাম আর টাকাকে নয়, বরং আমাকে ভালোবাসবে। আর এর মধ্যেই আমার লন্ডনের লেখাপড়া কমপ্লিট হয়ে যায়। তাই লেখাপড়া শেষ হতেই আমি চলে আসি ইন্ডিয়া, আর এখানে এসে নিজের বিজনেস শুরু করি। আস্তে আস্তে ব্যবসা বড় হতে থাকে, দেশ বিদেশে আমার ব্যবসার প্রভাব ঘটতে থাকে। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে অনেক মেয়েদের বাড়ি থেকে আমার জন্য বিয়ের প্রস্তাবও আসতে শুরু করে, কিন্তু আমি যেমন মেয়ে চাই তেমন মেয়ে কোথায় পাবো? আর আমি কীভাবেই বা বুঝবো যে সেই মেয়ে আমার টাকা পয়সাকে ইম্পর্টেন্ট না দিয়ে আমাকে ইম্পর্টেন্ট দেবে, যে আমাকে নিখুঁতভাবে ভালোবাসবে? কারণ আমি যাকেই বিয়ে করতে যাই না কেন, সে আমার আসল পরিচয় জানবে, তখন সে আমার টাকা পয়সা এবং নাম দেখে আমাকে বিয়ে করতে চাইছে, নাকি এমনি আমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করতে চাইছে, সেটা আমি বুঝবো কিভাবে? আর সবচেয়ে বড় কথা, আমি শেষ পর্যন্ত যতগুলো মেয়েকে দেখেছি তাদেরকে ছবিতে দেখার পরেই আমার সরাসরি দেখার ইচ্ছে হয়নি। আর তাছাড়া আমার চিন্তা ছিল আমি এমন কাউকে বিয়ে করব যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আর সেই মেয়েকে খুঁজতে খুঁজতে আমার বিয়ের বয়সের সময় পার হতে থাকে। কিন্তু এরই মধ্যে একদিন একটা লোক এসে আমাকে তোমার ছবি দেখায়, আর তুমিই একমাত্র মেয়ে যাকে ছবিতে দেখেই আমার চোখ আটকে যায়, এবং আমি সাথে সাথেই তার কাছে তোমার বায়োডাটা জানতে চাই। তারপর আমি তার কাছ থেকে তোমার বায়োডাটা নিয়ে তোমার সম্পর্কে সব ডিটেলস বের করার চেষ্টা করি। আর হ্যাঁ, তারপর থেকে আমি তোমার কলেজের সামনে গিয়ে, তোমার বাড়ির সামনে গিয়ে রোজ গাড়ি নিয়ে অপেক্ষা করতাম তোমাকে একটাবার দেখার জন্য।
তারপর যেদিন তোমাকে আমি বাস্তবে দেখেছিলাম সেদিন মনে হয়েছিল আমার তোমাকে চাই, আর সেটা যে করেই হোক। এবং ততদিন তুমিও নিজের অজান্তেই আমার চোখের ঘুম কেড়ে নিয়েছিলে। আর ওইদিকে তোমার বাবা সম্পর্কে খবর নিয়ে জানতে পারি তিনি খুব সৎ একজন মানুষ, এবং সেই লোকের মাধ্যমে জানতে পারি যে তিনি তার মেয়ের জন্য একজন অনেস্ট আর কাজের প্রতি শ্রদ্ধাশীল পাত্র চান, এবং তাতে যদি ছেলে গরিবও হয় কোনো আপত্তি নেই। আর তখনই আমার মাথায় চলে আসে যে সত্যি তোমার বাবা খুব অনেস্ট আর নরম মনেরও একজন মানুষ। কিন্তু শুধু বাবার ইচ্ছে এবং তার চিন্তাভাবনা দেখলেই তো হবে না, তার মেয়ের চিন্তাভাবনা এবং মন মানসিকতা কেমন সেটাও তো দেখার বিষয়। তাছাড়া সে আমাকে একজন সাধারণ মানুষ হিসাবে ভালোবাসতে পারবে কি না সেটাও দেখার বিষয়। এত বড় লোকের মেয়ে কিন্তু তার কোনো ডিমান্ড থাকবে না, তা কি করে হয়? একদম একটা বড় লোকের মেয়ে হয়ে ছোট থেকে বিলাসবহুল জীবন লিড করার পর সে কি করে আমার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করতে রাজি হবে? তাই আমাকে এইসবও জানতে হবে। কিন্তু তোমার বিষয়ে সব কিছু জানা সম্ভব হচ্ছিল না, কারণ তুমি সারাক্ষণ রিজার্ভ মুডে থাকতে। তাই বাইরে থেকে দেখে বোঝাও যেত না তোমার ভেতরে কি চলছে বা তোমার বৈশিষ্ট্যটা আসলে কি। ইনফ্যাক্ট আমি তোমার খোঁজ নিয়েও জানতে পারি যে তোমার বাড়ির লোকরাও তোমার গতি প্রকৃতি বুঝতে পারে না। আর সেখানে আমি বাইরের মানুষ হয়ে কিভাবে বুঝবো তুমি কি চাও, কি পছন্দ করো এবং কি তোমার অপছন্দ? আর তোমার পছন্দ অপছন্দ নাকি তুমি সহজে কারোর সাথে শেয়ার করতে না, তাই আমার পক্ষেও সরাসরিভাবে তোমার সাথে মেশা সম্ভব ছিল না, কারণ তুমি অপরিচিত কারোর সাথে নাকি কথা বলতে না, এবং তার ওপর সবসময় তোমার সাথে বডিগার্ড থাকতো। তাই বাধ্য হয়ে তোমার পিছু ছেড়ে তোমার বাবার অফিসে আমার একজন লোককে প্রবেশ করিয়ে দিই, যাতে করে সে তোমার বাবা কখন কি করে, কোথায় যায় না যায় সব খবরাখবর আমার কাছে পৌঁছে দেয়। আর এভাবেই একদিন জানতে পারি তোমার বাবা চট্টগ্রাম যাচ্ছে আর ফিরবে 2 দিন পর। তাই এই 2 দিনে প্ল্যান করে তোমার বাবার কাছে একজন সাধারণ ছেলে হয়ে পৌঁছাবার রাস্তা তৈরি করে রাখি। আর তারপর তোমার বাবা যেদিন ঢাকায় ফিরবেন সেই দিন আমার ঠিক করা লোকের মাধ্যমে তোমার বাবার অবস্থান নির্ণয় করে একটা নির্দিষ্ট প্লেস ঠিক করি। আর তারপর তোমার বাবার গাড়ি দূর থেকে দেখতেই আমার সাজানো গুন্ডাদের সাথে মারপিটের নাটক করি। আর কথা ছিল তোমার বাবার গাড়ি কাছাকাছি আসতেই আমার সাজানো গুন্ডাগুলো আমার মাথায় আঘাত করে অভিনয় করে আমাকে তোমার বাবার গাড়ির সামনে ধাক্কা মেরে ফেলে দেবে। আর তারপর তোমার বাবার গাড়ি আমাদের কিছুটা কাছাকাছি আসতেই উত্তেজনাবশত ছেলেগুলোর মধ্যে একজন কিছুটা ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে আমার মাথায় লাঠি দিয়ে ছুঁয়ে দিয়ে একটু জোরেই মেরে বসে। আর মারার পর যখন আমার মাথায় রক্ত দেখে তখন বাকিরাও কিছুটা ঘাবড়ে যায়, যার ফলে ঝামেলার পড়ার ভয়ে আর টাকা ফেরত দেওয়ার ভয়ে তারা ওই অবস্থায় আমাকেই রাস্তার মাঝে ধাক্কা মেরে দৌড়ে পালায়। আর আমি সত্যি সত্যি গিয়ে তোমার বাবার গাড়ির সামনে পড়ে যাই। আর তারপর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে হসপিটালে তোমার বাবার সামনে আবিষ্কার করি। এবং তারপর কি হয়েছে তুমি তো সবই জানো, কিন্তু এই পর্যন্ত সব মিথ্যা হলেও আমার বাবা মা না থাকার বিষয়টা সত্যি ছিল, কারণ আমার বাবা মা দুজনেই মৃত। বাবা ছিলেন একজন আর্মি অফিসার যিনি দক্ষিণ আফ্রিকায় একটা মিশনে গিয়ে শহীদ হন। আর তার কিছুদিন পর আমার মা আমাকে নিয়ে পাড়ি জমায় সুদূর লন্ডনে। সেখানে আমার নানার বাড়ি। আসলে আমার মা ছিল একজন ব্রিটিশ, বাবার সাথে তার বাংলাদেশে ঘুরতে এসেই দেখা হয়েছিল, আর সেখান থেকেই প্রেম করে বিয়ে। তাহলে আপনার মা এখন কোথায়? মাও গত 6 বছর লন্ডনে থাকা অবস্থাতেই হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। আর তারপর আমার লন্ডন স্টাডি কমপ্লিট করার পর আঙ্কেল আন্টিদের বারণ করার সত্ত্বেও দেশের টানে ছুটে আসি এই বাংলায়। আর এতক্ষণ আবিরের মিথ্যা অভিনয়গুলোর জন্য আয়নার তার উপর প্রচুর রাগ হলেও এখন তার মা বাবার কথা শুনে খুব খারাপ লাগছে। তাই সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আবিরকে বলে উঠল, আপনার মা বাবার জন্য খুব কষ্ট হয় তাই না? তা তো হবেই। মা বাবা ছাড়া পৃথিবীটাই যে বড্ড অচেনা লাগে। যেদিকে তাকাই মনে হয়
এই পৃথিবীতে বুঝি আমার জন্য কেউ নেই। সবাইকে কেমন যেন অচেনা লাগে। মাথার ওপর কোনো ছায়া নেই তো। আবিরের কথা শুনে আয়না এবার চোখের পানি ছেড়ে দিল, আর তারপর সেই ভেজা চোখে আবিরের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আপনার কি আমাকেও অচেনা লাগে? এখন তো লাগে না, তবে কিছুদিন আগে লাগতো, কারণ তখন তুমি নিজেকেই তেমনিভাবেই প্রেজেন্ট করতে আমার সামনে। আই এম সরি আবির, সরি আর আবির। আয়নার কথা শুনে আবির তার দিকে জিজ্ঞাসা চোখে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিয়ে বলল, ইটস ওকে। আবির আমারই নাম। আমার পুরো নাম শাহবাজ আবির আরবি। তবে আবির নামটা সব জায়গায় ইউজ করি না, তাই বেশিরভাগ মানুষই আমাকে শাহবাজ আরবি নামেই জানে। ও, কিন্তু আমি এর জন্য সরি বলিনি। আমি সরি বলেছি কারণ এতদিন আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু একবারও ভাবিনি আপনার কতটা কষ্ট হচ্ছে। আর আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই জেনেও আমি আপনার সাথে ঠিকমতো কথা বলিনি। আর যখনই আপনি আমার সাথে একটু কথা বলতে আসতেন তখনই আমি মুখ ঘুরিয়ে চলে গেছি। একবারও ভাবিনি এই একা জীবনে মা বাবা আত্মীয় স্বজন ছাড়া সারাক্ষণ একা থাকতে কতটা কষ্ট হয় আপনার। আর আমি তো সবসময় থেকেও না থাকার মতোই ছিলাম। কখনো আপনার একাকিত্ব, আপনার অসহায়ত্ব কষ্টগুলো বুঝতেই চাইনি। সব সময় শুধু আপনাকে অবহেলাই করে গেছি। তাই প্লিজ প্লিজ তার জন্য আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। আয়না এই কথা বলতেই আবির সাথে সাথেই আয়নাকে বুকে টেনে নিয়ে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, এই পাগলি, তুমি কাঁদছো কেন? এখানে তো তোমার কোনো দোষ ছিল না, কারণ তখন তুমি আমাকে ভালোবাসতে না, আর তুমি আমাকে বিয়েও বাধ্য হয়েই করেছিলে। তাই তোমার জায়গায় আমি হলেও হয়তো সেটাই করতাম যেটা তুমি করেছো। তবে আমি এখন খুব হ্যাপি জানো, কারণ আমি তোমাকে যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই পেয়েছি। তুমি নিজের অজান্তেই এই সাধারণ আবিরের প্রেমে পড়ে গেছো। হয়তো অনেক আগেই তুমি আমাকে ভালোবেসে ফেলেছিলে, কিন্তু সেটা একটু বুঝতে লেট করে ফেলেছো আয়না। আর যদি আপনার চাওয়া পূরণ না হতো, যদি আমি এই সাধারণ আবিরকে ভালোবাসতে না পারতাম, তখন কি করতেন আপনি? আমায় কি ছেড়ে দিতেন? আয়না এই কথা বলার সাথে সাথেই আবির তার ঠোঁটের উপরে একটা আঙুল দিয়ে বলল, চুপ, এমন কথা আর কখনো বলো না। তুমি নিজে ছেড়ে দিলেও আমার পক্ষে তোমাকে ছাড়া সম্ভব না। তাই তুমি যখন বলেছিলে আমার থেকে দূরে চলে যাবে, তখন সেটা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর ভেবেছিলাম অনেক দূরে কোথাও চলে যাব, যেখান থেকে আর কখনো ফিরবো না, তোমার সামনে কখনো দাঁড়াবো না, আর তোমার কষ্টের কিংবা বিরক্তির কারণও হব না। তাই সব কিছু ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে ছিল কোনো এক দূর অজানা ঠিকানায়, যেটা হতে পারে মৃত্যু, কিংবা তোমার অবহেলা এবং স্মৃতিগুলো বুকে আগলে রেখে এক নিঃস্ব পথিকের মতো পথ চলা। আয়না আবিরের কথা শুনে তার চোখের পানি ফেলতে ফেলতে তার দিকে তাকিয়ে বলল, আই এম সরি, আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু কিন্তু আপনিও ওইরকম মিথ্যে কাহিনী এবং পরিচয় বানিয়ে অভিনয় করে একদম ঠিক করেননি। আমি জানি আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু এর পেছনে তো কোনো খারাপ উদ্দেশ্য তো ছিল না, তাই না? আর সত্যিকারের ভালোবাসা পরীক্ষা করার জন্যই আমি এমনটা করেছিলাম। নইলে তো আমার আসল পরিচয় দিলে তোমাকে আরও অনেক আগেই সহজেই পেয়ে যেতাম, তাই না? কিন্তু তবুও আই এম সরি, কারণ মিথ্যা তো মিথ্যাই, সেটা ভালো কাজের জন্য হলেও মিথ্যা, আর খারাপ কাজের জন্য হলেও মিথ্যা। আর এই কথাটা সব সময় মনে রাখবেন, এখন থেকে আর কোনো মিথ্যে নয়। দেখলেন তো একটা মিথ্যের জন্য কত কিছু ঘটে গেল। আর এত সব প্রবলেম তো হতোই না যদি আপনি নিজের সত্যি পরিচয়ে আসতেন। এবং কেউ যদি আপনাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে, তাহলে সে আপনার যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসবে, আর আপনার পাশেই সব সময় থাকবে, কোনো পরিস্থিতিতেই আপনার হাত ছাড়বে না। আর আপনার বন্ধু যাকে ভালোবেসেছিল, সে আসলে আপনার বন্ধুকে কখনো ভালোই বাসেনি, সেজন্যই সে এভাবে ছেড়ে যেতে পেরেছে। জীবনে তো আর একজনকে দেখে বাকি সব মানুষকে বিচার করা যায় না, তাই না? সবাই তো আর এক হয় না, এবং সবার ডিমান্ডও তো বেশি হয় না।
আর তো কিছু কিছু মানুষের সবচেয়ে বড় ডিমান্ডই হলো ভালোবাসা, যেটা পেলে সে পুরো পৃথিবীটাই পেয়ে যায়। আচ্ছা, আসল কথা তো জিজ্ঞেসই করা হলো না, আপনাকে যে ছেলেগুলো মাথায় মেরে রাস্তায় ফেলে দিয়েছিল তাদের আপনি আর কোনো খোঁজ নেননি? নিয়েছিলাম, আর ওদেরকে আমার লোকেরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল, এবং তার আগে তো রামধুলাই আছেই। আরেকটা কথা বলুন তো, আপনি তো বললেন প্ল্যান করেই আমাকে বিয়ে করবেন বলেই আমার বাবার অফিসে চাকরি নিয়েছিলেন। তার মানে কি আপনি জানতেন যে আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না? আর তাহলে কি আপনি সেই দিন রাতেও আমাকে মিথ্যে বলেছিলেন যে আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না? আমি সেদিন জানতাম না যে তুমি আমাকে সত্যিই বিয়ে করতে চাও না, আমি তোমার বাবার অফিসে চাকরি করি বলে। আসলে আমি তোমার বাবাকে প্রথম থেকেই খুব বিশ্বাস আর ভরসা করতে শুরু করি, তার সৎ চিন্তাধারা এবং তার উদার মনোভাবের জন্য। তাই তিনি যখন আমাকে বলেছিলেন তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তখন আমিও ওনার কথাটাই বিশ্বাস করে নিয়েছিলাম, এবং সেই দিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। যদিও তিনি সেদিন আমাকে মিথ্যা কথা বলেছেন, কিন্তু সেটারও হয়তো আমার মতো কোনো ভালো উদ্দেশ্য ছিল। হয়তো তোমার বাবাও তোমাকে একজন সৎ পাত্রের হাতে তুলে দেওয়ার জন্যই এমন একটা মিথ্যা বলেছিলেন। তবে আমি কিন্তু সেটা সত্যি ভেবে তোমার প্রতি খুব খুশি হয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো একটা সাধারণ ঘরের ছেলে জানা সত্ত্বেও মন থেকে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছো, আর হয়তো আমি তোমাকে যেমনটা চেয়েছিলাম তুমিও হয়তো ঠিক তেমনটাই চাও। আর তুমি হয়তো তোমার বাবার মতোই সরল মনের, যার চাহিদা খুবই অল্প কিন্তু মনটা খুব বিশাল। আর আমি সেই জন্যই ভেবে নিয়েছিলাম বিয়ের পর তোমাকেই খুব শীঘ্রই আমার আসল পরিচয়টা জানিয়ে দেবো। কিন্তু রাতে তোমার কথাগুলো শুনে তো আমার সব আশার গুড়েই বালি পড়ে গিয়েছিল। ও, আপনি তাহলে বলতে চাইছেন আমি আমার বাবার মতো ভালো মনের নই, আমার ডিমান্ড খুব বেশি এবং আমি আপনার মনের মতো নই, তাই তো? আরে না না পাগলি, তুমি ঠিক তেমনটাই যেমনটা আমি চেয়েছিলাম। কিন্তু সমস্যাটা ছিল কোথায় জানো তো? তুমি আমার মনের কথা বুঝতে অনেক লেট করে ফেলেছিলে। তুমি নিজের মনকেও বুঝতে পারোনি এবং তাকে গুরুত্বও দাওনি। আর তখনই গুরুত্ব দিয়েছ তোমার মস্তিষ্ককে। তোমার মস্তিষ্ক তোমাকে যেইটা বলেছে তুমি শুধু সেটাই শুনেছো, আর এই কারণেই তখন তুমি ওই রকম বিহেভ করতে। আর তাই হয়তো আমার প্রতি তোমার ভালোবাসাটাও তুমি অনেক দেরিতে উপলব্ধি করতে পেরেছো। তবে দেরিতে হলেও যে তুমি উপলব্ধি করতে পেরেছো তাতেই আমি অনেক খুশি। আর এখন তো আমার সেই রাতের কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদি সেই দিনের অ্যাক্সিডেন্ট আমার কিছু হয়ে যেত তাহলে তো আমার জানাই হতো না তুমি আমাকে এতটা ভালোবাসো। আরে এসব বাজে কথা চিন্তা এখন আর মাথায় আনবেন না। আর কখনো যদি আপনার সাথে আমার কোনো রাগারাগি হয় তবুও ভুলেও কখনো রাগের মাথায় বাড়ি থেকে বের হয়ে যাবেন না, এবং কার ড্রাইভ তো একদমই না। আর আমার কথাটা মনে থাকবে তো? খুব ভালো করে মনে থাকবে ম্যাডাম। আচ্ছা এবার বলুন আমার কৃতকর্মের জন্য কি শাস্তি রেডি করেছেন? এবার আবিরের কথা শুনে আয়না মিষ্টি হেসে তার নাকের ডগাটা ধরে একটা টান দিয়ে বলল, আপনার শাস্তি হচ্ছে এখন থেকে আমাকে আর কোনো মিথ্যা কথা বলা যাবে না, আমার কথা মতো চলতে হবে এবং আপনাকে খুব শীঘ্রই সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে হবে। আর 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 কি? এবার আয়না লাজুক হেসে আবিরের বুকে মুখ লুকিয়ে বলল, আর আমাকে একটা ছোট্ট কিউট আবির এনে দিতে হবে। ও আচ্ছা, তাহলে চলো এখনই ছোট্ট কিউট আবির আনার ব্যবস্থা করি আমরা। আয়না এই কথাটা শুনে আবির বুক থেকে সরে গিয়ে তার হাতে একটা চিমটি কেটে দিল। আর আবির তার হাতে চিমটি খেয়ে আহ বলে চিৎকার দিয়ে উঠতেই আয়না তাকে ভেঙচি কেটে বলল, ইস কত শখ, আগে সুস্থ হন তারপর বাকি সব হবে। আর এদিকে আবির চিমটি খেয়ে তার হাত ডলতে ডলতে বলল, তাই বলে চিমটি দেবে? অন্য কিছু তো দিতে পারতে। এই বলেই আবির আয়নাকে এক টান দিয়ে নিচের বুকের উপর ফেলে নিয়ে দুজনেই একইভাবে একে অপরের সাথে খুনসুটিতে মেতে উঠল। তো পাঠক পাঠিকারা আর কত গল্প শুনবে? তোমরা তো কমেন্ট করে বলো আমাদের গল্পে হ্যাপি এন্ডিং দেই না কেন, তাই এবার হ্যাপি এন্ডিং দিলাম। খুশি তো? তাহলে এবার একটা লাইক করে দাও, আর তোমাদের এই গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও।
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এরকম একটা নতুন এবং রোমান্টিক গল্প নিয়ে হাজির হব। আর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সমাপ্ত।